হুম, তাহলে আমরা পড়েছি হচ্ছে বেসিক অর্গানিক ওয়ার্ল্ডের সাথে একটা পরিচিতি ঘটিয়েছি। আজকের তারিখ হচ্ছে 20, তাই তো? কুড়ি কুড়ি কুড়ি। 20/06/25, ঠিক আছে। হ্যাঁ, তো বেসিক অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক ওয়ার্ল্ডের সাথে, নট নেসেসারিলি অর্গানিক কেমিস্ট্রি, আমরা আমাদের পরিচিতি ঘটেছে। তারপরে আমরা গেছি হচ্ছে যে স্ট্রাকচার অ্যান্ড হাইব্রিডাইজেশন অফ অর্গানিক মলিকুল। ঠিক আছে, মোটামুটি আমরা লিখছি। ঠিক আছে, একটা রিক্যাপিচুলেশন করার জন্য। তারপরে তারপরে আমরা, সরি, তারপরে আমরা কি দেখেছি? তারপরে আমরা দেখেছি হচ্ছে যে স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশন। এই স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশনে আমরা কি পড়েছি? এখানে আমরা ওই 2D 3D দু ধরনের জিনিস পড়েছি, যে আমরা স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করব কি করে। তার মধ্যে 2D এর মধ্যে পড়েছি লুইস ডট স্ট্রাকচার, বন্ড লাইন স্ট্রাকচার, কনডেন্স ফর্মুলা এন্ড অল দ্যাট। আর 3D ইনফরমেশন, মানে 3D মানে অ্যাকচুয়ালি 3D নয়, অ্যাকচুয়ালি হচ্ছে যে 3D ইনফরমেশনটাকে কি করে আমি 2D রিপ্রেজেন্টেশনের মধ্যে ঢুকিয়ে দেবো। সেখানে আমরা পড়েছি ফিশার প্রজেকশন, ফ্লাইং ওয়েজ, এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়া নিউম্যান শর্টস, ঠিক আছে, এইগুলো আমরা পড়েছি। তবে স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশন হয়ে যাওয়ার পর কি পড়েছি? স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশনের পর অপটিক্যাল। তার আগে ইয়ে পড়েছি আমরা, তার আগে তোর হচ্ছে হাইব্রিডেশন পড়েছি। হাইব্রিডেশন তো আগেই পড়েছি। তারপর হচ্ছে তো অ্যালকিল গ্রুপ অ্যান্ড ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। হুম, হুম। এগুলোকে মোটামুটি কমন ফাংশনাল গ্রুপগুলো এবং অ্যালকিল গ্রুপ কি কি করে চিন্তা করতে হয় সেটা দেখেছি। তারপরে আমরা এসছি হচ্ছে অটোমারিজম। আইসোমারিজমে, ঠিক আছে। আইসো। আইসোমারিজম, যেখানে আইসোমারিজমের দুটো পার্ট আমরা দেখেছি। একটা হচ্ছে স্ট্রাকচারাল, আর একটা হচ্ছে একটা স্টিরিও। হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম। একটা স্টিরিও। আমার কথাটা খুব আস্তে আসছে না? এখন ঠিক আছে। স্ট্রাকচারাল আইসোমারিজম, সেখানে ছটা জিনিস পড়েছিলাম: পজিশনাল আইসোমারিজম, রিং চেন আইসোমারিজম, টটোমারিজম, মেটামারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, আরেকটা কি ছিল, ঠিক আছে। দেন আমরা এসছি হচ্ছে তোর স্টিরিও আইসোমারিজম। স্টিরিও আইসোমারিজম স্টিরিও আইসোমারিজমের দুটো, এখানে ছটা জিনিস ছিল। এখানে দুটো ক্লাসিফিকেশন ছিল। একটা হচ্ছে তোর জিওমেট্রিক্যাল আইসোমারিজম, যেখানে আমরা ওই ডবল বন্ডের অ্যারাউন্ডে যখন রোটেশনটা লক হয়ে যাচ্ছে, তার জন্য আমি দুটো ডিফারেন্ট স্টিরিও আইসোমার পাচ্ছি আর কি, যেটা একটা থেকে আরেকটা কনভার্ট করা সম্ভব না উইদাউট ব্রেকিং দ্য বন্ড। হুম। সেই জন্য আমি আচ্ছা, সেখান থেকে দুটো আইসোমার পাচ্ছি। ওই একটা সিস ছিল এবং ওই। ট্রান্স, ঠিক হুম, আছে। হুম, এবং 2 নম্বরটা হচ্ছে খুবই ভাস্ট, সেটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। হুম, হুম। অপটিক্যাল আইসোমারিজম পড়তে গিয়ে আমরা দেখলাম অপটিক্যাল রোটেশন বলে একটা ব্যাপার হয়, এবং সেটার উপর ভিত্তি করে অপটিক্যাল অ্যাক্টিভ সেন্টার হয়। সেখান থেকে আমরা বলার চেষ্টা করলাম যে একটা মলিকুল কি করে অপটিক্যালি অ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ সেটা বুঝবো আমরা থিওরিটিক্যালি। তার নানা রকম রাস্তা, সিমেট্রি অপারেশন, হ্যান ত্যান করে ফাইনালি আমরা ডিসিশন নেওয়া শিখলাম। দেন আমরা আইসোমারিজম ছেড়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আইসোমারিজমের পরেই তো আমরা ইয়ে পড়েছি বোধহয়। রেজোনেন্স। মানে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট ইন এ কোভ্যালেন্ট বন্ড। কোভালেন্ট। ইন এ কোভ্যালেন্ট বন্ড অর্থাৎ একটা,
সমযোজী বন্ধনের মধ্যে ইলেকট্রন কি করে মুভ করছে, ঠিক আছে। সেখানে আমরা চারটে এফেক্ট পড়েছি মূলত। ইন্ডাকটিভ এফেক্ট, ইলেকট্রোমারিক এফেক্ট, যেটা আমি বলেছিলাম যে এখন আর ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট ইন কোভ্যালেন্ট বন্ড এটাকে ধরার কোনো মানে হয় না, বাট স্টিল আমরা দেখেছি। রেজোন্যান্স এবং হাইপার কনজুগেশন। এরপরে আমরা এসেছি রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস। আমরা দেখেছি যে বেসিক্যালি ক ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন হতে পারে আমি যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করি, এবং সেখান থেকে আমরা ইন্টারমিডিয়েট বুঝেছি। এবং ইন্টারমিডিয়েটের পর রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট বলতে কি বুঝি সেটা বুঝেছি। রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট মানে কি, যে যখন একটা রিঅ্যাকশন মাল্টিপল স্টেপে হচ্ছে এবং মাঝে কতগুলো ফিজিক্যালি এক্সিস্ট করে এরকম কতগুলো স্পিসিস জন্ম নিচ্ছে, কিন্তু সেই স্পিসিস গুলোর লাইফ স্প্যান খুব ছোট ওভারঅল রিয়াকশনটার রেসপেক্টে। যদি দেখা যায় যে এই যে মাঝখানে যে স্পিসিস গুলো জন্ম নিচ্ছে তাদের লাইফ স্প্যান ওভারঅল রিয়াকশনের রেসপেক্টে ভীষণ ভীষণ ছোট হয়ে যাচ্ছে, তখনই আমরা ওই ধরনের ইন্টারমিডিয়েট গুলোকে বলি রিয়াক্টিভ ইন্টারমিডিয়েট। হ্যাঁ, মানে ইন্টারমিডিয়েট দু রকম হতে পারে। কিছু ইন্টারমিডিয়েট হবে যাদের লাইফ স্প্যান শর্ট বাট সিগনিফিকেন্ট, ওভারঅল রিয়াকশনের রেসপেক্টে সিগনিফিকেন্ট। আর কিছু ইন্টারমিডিয়েট হবে যাদের লাইফ স্প্যান ভীষণই ইনসিগনিফিকেন্ট ওভারঅল রিয়াকশনের রেসপেক্টে, কিন্তু তারা তৈরি হচ্ছে। এবং তারা যে তৈরি হচ্ছে ওই যে সামান্য টাইম এক্সিস্ট করছে, সেখানে তাদের স্টেবিলিটির ওপর ওভারঅল রিয়াকশনের কোর্স ডিপেন্ড করছে। এই ধরনের ইন্টারমিডিয়েটকে বলা হয় রিয়েক্টিভ ইন্টারমিডিয়েট। এবং রিয়েক্টিভ ইন্টারমিডিয়েটের মধ্যে আমরা কাদেরকে দেখেছিলাম না, কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, ফ্রি রেডিক্যাল এবং কার্বিনস। এর মধ্যে বলেছিলাম যে কার্বিনস নিয়ে আমরা প্রায় কথা বলবোই না। কিন্তু কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, ফ্রি রেডিক্যাল এদেরকে নিয়ে আমাদের আহ, কিছু কথা বলতে হবে, মানে আমরা দেখবো এদেরকে। হুম। আচ্ছা, কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, ফ্রি রেডিক্যাল এদের সবার মধ্যেই দেখ যে কিছু লুজ ইলেকট্রন রয়েছে। হ্যাঁ, একদম কমপ্লিট বন্ডেড সিস্টেম নয়। এই জন্যই এরা মোর রিয়াক্টিভ, কারণ আমরা জানি যে আমাদের ন্যাচারাল ওয়ার্ল্ডে চার্জ স্পিসিস একা একা এক্সিস্ট করতে পারে না। কোথাও চার্জ এক্সিস্ট করছে মানে তাকে এক্সিস্ট করানো হচ্ছে, আদারওয়াইজ সে এক্সিস্ট করবে না। ঠিক যে কারণে একটা হাই টেনশন লাইনের বৃষ্টি হয়ে গেছে, হাই টেনশন লাইন ভিজে গেছে, তো বৃষ্টি থেমে গেছে। এবার তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, তো হাই টেনশন লাইনের গায়ে যে জলটা ছিল সেটা আস্তে আস্তে ঝুলে তোর গায়ে পড়লো, তুই শক খেয়ে মরবিও না, কিছু হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যদিও ওই হাই টেনশন লাইনটায় মারাত্মক কারেন্ট ছিল, ওই রেল লাইনের তলা দিয়ে যাচ্ছিস আর কি, হ্যাঁ, কয়েক হাজার ভোল্ট ছিল, বাট যেই মুহূর্তে ওই জলের বিন্দুটা যখন ওর তারের গায়ে লেগেছিল তখন প্রত্যেকটা জলের বিন্দু হাইলি চার্জ, বাট যেই মুহূর্তে ওটা ডিসকানেক্ট হবে ওর কাছে এনাফ এনার্জি থাকবে না সেই চার্জ স্টেটটাকে মেনটেন করার জন্য। ফলে জলটা ডিসকানেকশনের পর চার্জলেস হয়ে যাবে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে কোনো স্পিসিস সে যদি চার্জ ক্যারি করে তাহলে তার রিঅ্যাক্টিভিটি বেশি হবে, তার স্টেবিলিটি অপেক্ষাকৃত কম হবে। হুম। The- মানে ভেরি মোমেন্ট আমি ওই চার্জটাকে কমাতে পারছি ওর মাথা থেকে, ওভারঅল স্পিসিসটার রিঅ্যাক্টিভিটি বেড়ে যাবে। এটা আমরা বারংবার ইউজ করবো, ঠিক আছে। এই যে আমরা বলছি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, ধর তোকে চারটে কার্বোক্যাটায়ন দিলাম, দিয়ে বলছি যে এদের স্টেবিলিটি বলো। এটার বেসিক ফান্ডাটাই এটা, যে আমাকে দেখতে হবে যে কোথায় আমি এর মাথায় যে চার্জটা রয়েছে সেই চার্জটাকে কমিয়ে দিতে পারছি। যত বেশি চার্জটাকে আমি কমিয়ে দিতে পারবো তত ওই ওই স্পিসিসটা মোর স্টেবল হবে। বোঝা গেল? হুম। 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 এবার আমরা কি পড়বো? এবার আমরা আজকে ক্লাসটা শুরু করছি রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটের দু চারটি জিনিস, মানে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, কার্বোঅ্যানায়ন স্টেবিলিটি নিয়ে কথা বলবো। দেন আমরা চলে যাবো হচ্ছে রিয়াকশন মেকানিজম, ঠিক আছে। বুঝছিস? হুম। হুম। রিয়াকশন মেকানিজম, হ্যাঁ, অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রিতে কোন কোন ধরনের রিয়াকশন হয়। অ্যাকচুয়ালি যদি আমাকে রিয়াকশন মেকানিজম বলতেই হয় তাহলে অনেকগুলো রিয়াকশন বলতে হবে, কিন্তু আমরা মানে আমি অন্তত ওভাবে পড়াই না যে আমি একবার এখানে সবগুলো ট্রিট করে দেবো, তা নয়। আমরা মূলত যে দুটো রিয়াকশন মেকানিজম নিয়ে কথা বলবো, সেই দুটো হচ্ছে সাবস্টিটিউশন অ্যান্ড এলিমিনেশন। এটা হচ্ছে প্রতিস্থাপন বাংলায়,
আর এটা হচ্ছে অপনয়ন। মানে মোর অন দিস লেটার অন, ঠিক আছে। সাবস্টিটিউশন অ্যান্ড এলিমিনেশন, ঠিক আছে। আম, এছাড়া কি কিছু নেই? এছাড়া আছে, যেমন অ্যাডিশন আছে, ঠিক আছে। অ্যাডিশন আছে। সাবস্টিটিউশন, এলিমিনেশন, অ্যাডিশন, এই তিন ধরনের রিয়াকশনই আমরা অর্গানিকে মোরাললেস দেখতে পাই, ঠিক আছে। আম, এছাড়া একটা আছে ডিকম্পোজিশন, বাট ঠিক আছে, ওটা খুব ইম্পর্টেন্ট নয় এই মুহূর্তে। বাট আমি এখানে যদি চিন্তা করি, এলিমিনেশন আমরা পড়বো। সাবস্টিটিউশন আবার দু ধরনের হয়, ঠিক আছে। একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। হুম। তো আমরা মূলত বেশি জোর দিয়ে যেটা পড়বো সেটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এবং এলিমিনেশনটা পুরো পড়বো। অ্যাডিশনটা প্রায় পড়বোই না এখানে। অ্যাডিশনটা হচ্ছে এক্স্যাক্টলি এলিমিনেশনের উল্টোটা, ঠিক আছে। হ্যাঁ। তো আমরা বুঝবো অ্যাডিশন ব্যাপারটা কি, কিন্তু অ্যাডিশন রিয়াকশনটাকে খুব ডিটেলসে পড়বো না। যতটা ডিটেলসে এলিমিনেশন আর সাবস্টিটিউশন পড়বো, সাবস্টিটিউশনের মধ্যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনকে পড়বো। আচ্ছা, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কি একেবারে পড়বো না? উত্তর হচ্ছে হ্যাঁ, পড়বো। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পড়ে নেওয়ার পর আমরা এলিমিনেশন পড়বো। এলিমিনেশন পড়ে নেওয়ার পর অ্যাডিশনটাকে জাস্ট মানে ছাড়বো, মানে কিচ্ছু পড়বো না, জাস্ট অ্যাডিশন ব্যাপারটা কি সেটা বুঝে নেবো। দেন আমরা চলে যাব হচ্ছে, আমরা টটোমারিজম বলেছিলাম তো পড়ানোর সময় যে আমরা আরেকটু টটোমারিজম নিয়ে কথা বলবো। তো আমরা খানিকটা টটোমারিজম পড়বো, খানিকটা অ্যারোমেটিসিটি পড়বো, এবং খানিকটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পড়বো, ঠিক আছে। এগুলো অল্প 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 করে পড়ে যাবো, কারণ এগুলো আমরা যখন জিনিসপত্রগুলো পড়বো আম, তখন ওগুলোকে অ্যাপ্লাই করবো। ফলে অ্যাপ্লাই করার আগে একটুখানি ফর্মালি ইন্ট্রোডিউস করে দেওয়া যে হ্যাঁ, এরকম একটা জিনিস হয়, এইভাবে হয় ব্যাপারটা, ঠিক আছে। বিশেষ করে অ্যারোমেটিক, মানে বেঞ্জিন নিউক্লিয়াসে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এটা খুবই দরকারি, ঠিক আছে, এই লেভেলের জন্য। তো ঠিক আছে, রিয়াকশন মেকানিজম যাওয়ার আগে আমরা বেসিক্যালি রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট নিয়ে কতগুলো কথা বলি, ঠিক আছে। মানে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, স্টেবিলিটি অফ কার্বোঅ্যানায়ন, এইসব নিয়ে কতগুলো কথা বলি। হুম। আচ্ছা, এই যে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, স্টেবিলিটি অফ কার্বোঅ্যানায়ন, এটা জাজ করতে গিয়ে কিন্তু আমাদের কি কি লাগবে? আমাদের রেজোন্যান্স এফেক্ট, হাইপার কনজুগেশন এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট, এই তিনটে এফেক্ট তো লাগবেই, ঠিক আছে। এরপরেও কখনো কখনো একটু একটু দরকার হতে পারে, বাট আমি এই তিনটের উপর বেস করি মোটামুটি এখন কথা বলবো আর কি, ঠিক আছে। তো দেখা যাক। দেখ, আমরা খুব ছড়িয়ে ছিটিয়ে পড়েছি, কিন্তু স্টিল একটা বিগ পিকচার কিন্তু আছে, ঠিক আছে। হ্যাঁ। আম, এতটাই স্ট্রাকচার রয়েছে বলা হয়েছে, সবসময় হয়তো আমরা পড়তে পড়তে খেয়াল করিনি, কিন্তু এর একটা বিউটিফুল স্ট্রাকচার আছে। আচ্ছা, দেখ, ধর আমি চারটে কার্বোক্যাটায়ন লিখছি। আচ্ছা, একটা কথা বলি, আম, যারা অফলাইন, মানে যারা যে অনলাইন ক্লাস করেছিস তার পক্ষে তো অফলাইন ক্লাসটা রিভিজিট করা সম্ভব নয়। হ্যাঁ, বন্ধুদের থেকে কি পড়ানো হয়েছে এটা তুই দেখে কম্পেয়ার করা যেতে পারে। কিন্তু যে অনলাইন ক্লাস করেছে তার ক্লাসটা যেহেতু রেকর্ডেড ফর্মে আছে, তো বাকি দুজন যারা অফলাইন ক্লাস করেছিস তারা ওই রেকর্ডিংটা রিভিজিট করতে পারিস। কারণ আমার কোনো দুটো পড়ানো সেম হয় না, ঠিক আছে। যদিও আমি একই জিনিস পড়িয়েছি, কিন্তু স্টিল অনেকগুলো জিনিস থেকেছে যেটা তোদের ক্লাসে হয়তো ডিল করিনি, অনলাইন ক্লাসে ডিল করেছি। হ্যাঁ, আবার আমি নিশ্চিত আম, যে অনলাইন ক্লাসে হয়তো একটা দুটো জিনিস এরকম বলা হয়নি যেটা তোদের ক্লাসে হয়তো বলা হয়েছে, ঠিক আছে। বা হয়তো টপিকটা বলা হয়ে থাকলেও ইন্টারপ্রিটেশনের জায়গায় অন্যরকম ভাবে বলা হয়েছে। ফলে দেখে নিবি যদি মনে করিস। সো এটা একটা কার্বোকেটন।
এই চারটে কার্বোক্যাটায়ন আছে। এই কার্বোক্যাটায়ন গুলো বিশেষত্ব কি? হুম, কার্বনের মাথায় প্লাস আছে। জাক কলা, সেটাই তো কার্বোক্যাটায়ন। আহ, ও আচ্ছা, সত্যি। কার্বনের মাথায় প্লাস না থাকলে কি তাকে কার্বোক্যাটায়ন বলবো? তাকে ক্যাটায়ন বলতে পারি, কার্বোক্যাটায়ন বলবো কি? না, আহ, মানে দাঁড়া দাঁড়া, সবগুলো একই প্লেনে আছে তাই বলতে চাই, মানে স্পিড ভাইব্রেশন, স্পিড। সবগুলো কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন মানেই সিম্পল। মানে তুমি কি এটা ওই কি গ্রুপ যুক্ত আছে সেই সেই ক্ষেত্রে বলছো? আমি বলতে চাইছি এটা মিথাইল কার্বোক্যাটায়ন, এটা প্রাইমারি কার্বোক্যাটায়ন, এটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, এটা টার্সিয়ারি কার্বোক্যাটায়ন। আচ্ছা, ডু ইউ এগ্রি অর নট? ওটাকে মিথাইল বলতে, কারণ CH3 প্লাস আছে তাই তাই জানো। হ্যাঁ, সিএইচ থ্রি প্লাস। তো এটাকে তুমি, এইখানে যে এখানে তো দুটো এইখানে যে কার্বন আছে, তাহলে এখানে মিথাইলটাকে ইথাইল হয়ে যাবে। এখানে এখানে যেখানে আমার মেইন ফোকাস হচ্ছে এই কার্বোক্যাটায়নটা, এই কার্বোক্যাটায়নটার সাথে আরেকটা কার্বন যুক্ত আছে, তাই এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি এন্ড এটা টার্সিয়ারি। না কিন্তু প্রত্যেকটা তো কার্বনের সংখ্যা বেড়েছে, সেক্ষেত্রে নামটা চেঞ্জ, মানে মিথাইল ইথাইল ওরকম করে হতে পারে না? না, ওভাবে হয় না, মানে ওই নাম তুই দিতেই পারিস, বাট আমি ইন জেনারেল, মানে আমি এখানে মিথাইল লিখেছি বলে এখানে মিথাইলটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আরেকটা কার্বন গ্রুপ আছে, ঠিক আছে? আচ্ছা। তুই ওটা বলতেই পারিস যে প্রথমটা মিথাইল কার্বোক্যাটায়ন, তারপর একটা হচ্ছে ইথাইল কার্বোক্যাটায়ন, তারপর একটা হচ্ছে প্রোপাইল কার্বোক্যাটায়ন, তারপর একটা হচ্ছে বিউটাইল কার্বোক্যাটায়ন, যদি এটা তখন টার্সিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন বলা হবে এটা, কারণ শুধু বিউটাইল কার্বোক্যাটায়ন আবার CH3CH2 প্লাস হতে পারে, ঠিক আছে? মানে মানে CH2 প্লাস, সরি, মানে এটাও তো, এটা টার্সিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন, কারণ শুধু বিউটাইল কার্বোক্যাটায়ন কিন্তু এটাও। হুম। টারশিয়ারি যাক গে, আমরা বিউটাইল। এখানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কার্বোক্যাটায়ন নিয়ে কথা বলছি, ঠিক আছে? এবার এদের রিলেটিভ স্টেবিলিটি যদি আমাকে বলতে হয় যে কে মোর স্টেবল হবে, কে লেস স্টেবল হবে, বলতে পারবো না পারবো না? হুম, হ্যাঁ, পারা তো উচিত। পারা উচিত, কিভাবে বলবো? দাঁড়াও। কি একটা হোক হোক করছে? আর কাশি পাচ্ছে। ও আচ্ছা, বাকিরা একটু চেষ্টা কর। চন্দন আর কি জানি না, অর্পিতা। ক্লাস 11 মেয়েগুলোর নাম জানা হয়নি। দেখ, বলছি, এখানে দুটো জিনিস আমরা দিয়ে ব্যাখ্যা করব, ঠিক আছে? আচ্ছা, এটা কি রেজোনেন্স আগের এফেক্টের, দিন বলছিলে? মানে আমার ঠিক মনে পড়ছে না, আগের দিন কি বলে স্টেবিলিটি থাকতে পারি। বিচার করা আগের দিন হয়েছিল? আগের দিন মনে হয় না এটা বলেছি, কিন্তু এই উদাহরণটা তো আমি আমার ঠিক মানে মনে মনে পড়ছে, কোথায় একটা দেখেছি তার কারণ এই রিসেন্ট। উদাহরণ আমি অনেক জায়গায় বলেছি, বলে থাকি আর কি। তো এখানে দুটো এফেক্ট আমরা কাজে লাগবো, অবশ্যই এখানে রেজোনেন্সের কোনো এফেক্টের গল্প নেই, কারণ এখানে পাই ইলেকট্রন ইনভলভ নেই। হ্যাঁ, তাহলে কি কি ইনভলভ ইনভলভ হাইপার হচ্ছে? কনজুগেশন দিয়ে বলবো একটা মনে হচ্ছে। হাইপার কনজুগেশন বা ইন্ডাকটিভ এফেক্ট। দেখি। ইন্ডাকটিভ এফেক্ট অ্যান্ড হাইপার কনজুগেশন, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট কি খেয়াল করে দেখ, ইন্ডাকটিভ এফেক্টের ক্ষেত্রে আমরা একটা লিস্ট বানিয়েছিলাম যে কাদের প্লাস আর এফেক্ট, কাদের প্লাস আর ইফেক্ট কি লাগে। ওখানে দেখবি হাইড্রোজেনকে আমরা একদম মাঝে ধরেছিলাম, মানে এর ইন্ডাকটিভ এফেক্ট নেই ধরতে পারি আর কি, জিরো গোছে। এবং মিথাইল গ্রুপ, এই গ্রুপগুলোর ইন্ডাকটিভ এফেক্ট আমরা এদের প্লাস আই হুম ধরেছিলাম, ঠিক হুম আছে, প্লাস হুম আই।
হুম। তাহলে খেয়াল করে দেখ, এই লজিকেই যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে এইখানে তিনটে হাইড্রোজেন আছে, এদের কোনো ইন্ডাকটিভ এফেক্ট নেই। কিন্তু পরেরটা এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এদের এই দুটো হাইড্রোজেনের কোনো ইন্ডাকটিভ এফেক্ট নেই, কিন্তু এই মিথাইল গ্রুপটার প্লাস আই এফেক্ট আছে। প্লাস আই এফেক্ট মানে কি? তাই এফেক্ট মানে ইলেকট্রন মানে গ্রুপ মানে ভেতর দিকে দিচ্ছে, সিস্টেমে মানে ইলেকট্রন সিস্টেমে ডোনেট করবে। ইলেকট্রন দিচ্ছে, হ্যাঁ সিস্টেমে ইলেকট্রন ডোনেট দিচ্ছে। করবে, ঠিক আছে, ট্রু ইন্ডাকটিভ হুম। এফেক্ট। তার মানে হুম। এই মিথাইল গ্রুপটা এখানে ইলেকট্রন দেবে। তাহলে এখানে মানে যদি চার্জ, ইলেকট্রন ডেন্সিটি দেয়, তাহলে এই কার্বনের চার্জ মাথায় বেড়ে চার্জ যাবে। ডেন্সিটিটা কমবে, কমবে কমবে। তাই না? তাহলে কার্বনের মাথায় চার্জ ডেন্সিটি কমা কমা মানে এই মিথাইল কার্বোক্যাটায়নের থেকে প্রাইমারি কার্বোক্যাটায়নটা মোর স্টেবল হবে, ঠিক আছে। হুম। আবার এইখানে দুটো মিথাইল গ্রুপ ইন্ডাকটিভ এফেক্ট শো করছে, তাহলে এখানে চার্জ ডেন্সিটি আরো কমবে, তাহলে প্রাইমারি থেকে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন আরো বেশি স্টেবল হবে, টারশিয়ারি কার্বোক্যাটায়ন আরো বেশি স্টেবল হবে। বোঝা গেল? হ্যাঁ, বাকিরা? বুঝেছি। হ্যাঁ। আচ্ছা, হাইপার কনজুগেশন কি করে কাজ করবে? হাইপার কনজুগেশনটা কিভাবে কাজ করবে? দাঁড়া, মানে এখানে তো ওই হাইপার কনজুগেশন দিয়ে ওই আলফা হাইড্রোজেন ওইটা দিয়ে বলতে হবে। হ্যাঁ, মানে আলফা হাইড্রোজেনের সাথে হাইপার কনজুগেশন পার্টিসিপেট করে করে তো হ্যাঁ। নতুন ক্যানোনিকাল স্ট্রাকচার দেবে। ঠিক আছে, হুম। কিরকম ব্যাপারটা আমরা দেখেছিলাম যে যদি এরকম হয়, কার্বন, এই হাইড্রোজেন, এই এই এই, অর্থাৎ একটা ভ্যাকেন্ট পি অরবিটালের, এটা যদি একটা ভ্যাকেন্ট পি অরবিটাল হয়, প্লাস মানে একটা ভ্যাকেন্ট পি অরবিটাল, ভ্যাকেন্ট পি অরবিটালের আলফা পজিশনে যদি একটা হাইড্রোজেন থাকে, হ্যাঁ, তাহলে এই হাইড্রোজেন গুলোর নামই বলা হয় হচ্ছে এটা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন, ঠিক আছে। যতগুলো কোন একটা প্লাস চার্জের বা কোন একটা ভ্যাকেন্ট পি অরবিটাল, মানে সরি, প্লাস চার্জ মানে ভ্যাকেন্ট পি অরবিটাল, একটা ভ্যাকেন্ট পি অরবিটাল, একটা ফুলফিল পি অরবিটাল বা একটা পাই সিস্টেমের ঠিক আলফা পজিশনে যে হাইড্রোজেন গুলো থাকবে, সেই হাইড্রোজেন গুলোকেই বলা হয়, নামই হয়ে গেছে তার হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন, কারণ এর হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করবে। এবং মোর দ্য নাম্বার অফ দিস টাইপ অফ হাইড্রোজেন, হ্যাঁ, যত এই ধরনের আলফা পজিশনে হাইড্রোজেন গুলো, আলফা হাইড্রোজেন গুলোর সংখ্যা বাড়বে, তত রেসপেক্টিভ হাইপার কনজুগেটিভ ক্যানোনিকাল ফর্মের সংখ্যা বাড়বে। এবং আমরা জানি রেজোনেন্সের ক্ষেত্রে হোক বা হাইপার কনজুগেশনের ক্ষেত্রে হোক, নাম্বার অফ ক্যানোনিকাল স্ট্রাকচার বাড়া মানে মলিকুলটা মোর রেজোনেন্স স্টেবল এনার্জি হওয়া। হোক বা হাইপার কনজুগেশন এনার্জি হোক, সেই দুটো বৃদ্ধি পাওয়া, মানে হুম। মলিকুলটা মোর মোর অ্যান্ড মোর স্টেবল হওয়া, মলিকুল বা স্পিসিস যাই হোক না কেন, সেটা মোর অ্যান্ড হুম। মোর স্টেবল হওয়া। তাহলে হুম। আমরা যদি চিন্তা করে দেখি মানে যে এখানে তিনটে আলফা পজিশনে তিনটে হাইড্রোজেন আছে। এইখানে এইখানে কোনো আলফা পজিশনই নেই, ফলে এখানে নো হাইপার কনজুগেটিভ স্টেবিলাইজেশন। আলফা পজিশন কোনটাকে বলে জানো? যেটা মূল কনসার্ন তার ঠিক তার পরের কার্বনটা, যেমন পরের কার্বন। ও এইখানটা হচ্ছে আচ্ছা আমার আচ্ছা মূল আচ্ছা। কনসার্ন, তার মানে এটা আলফা কার্বন। এখানে তিনটে আলফা হাইড্রোজেন আছে, তার মানে এখানে তিনটে ডিফারেন্ট হাইপার কনজুগেটিভ ক্যানোনিকাল ফর্ম পাবো। এখানে ছটা হাইপার কনজুগেটিভ ক্যানোনিকাল ফর্ম পাবো, এখানে নটা হাইপার কনজুগেটিভ ক্যানোনিকাল ফর্ম পাবো। এবং তারা প্রত্যেকেই ইকুইভ্যালেন্ট হবে। এটা আরো মজার, কারণ আমরা জানি যে ইকুইভ্যালেন্ট ক্যানোনিকাল ফর্ম আরো স্টেবিলিটিকে আরো স্টেবল বেশি হয়, হ্যাঁ। বৃদ্ধি করে। হুম। তাহলে এখানে কোনো হাইপার কনজুগেশন এফেক্ট নেই। এখানে তিনটে হাইপার কনজুগেশন হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে এবং রেসপেক্টিভলি তিনটে ইকুইভ্যালেন্ট ক্যানোনিকাল ফর্ম আছে। এখানে সেটা ছটা, এখানে সেটা নটা। তাহলে হাইপার কনজুগেশনের জন্য 3 ডিগ্রি মোর স্টেবল দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা সবসময় যেন আমরা মাথায় রাখি যে একটা টার্সিয়ারি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি ওভার সেকেন্ডারি, ওভার প্রাইমারি, ওভার মিথাইল, ঠিক আছে। হুম। আচ্ছা, আমি যদি বলি যে ইন্ডাকটিভ আর হাইপার মানে ইন্ডাকটিভ ইফেক্ট থেকে হাইপার কনজুগেশনে যেতে, এটা কি মানে করা যাবে? মানে দুটোর মধ্যে কিছু সম্পর্ক তো আছে। না, সম্পর্ক নেই। না তাহলে দুটো মানে একই জিনিস ব্যাখ্যা করতে দুটো ব্যবহার করে একই ফলাফল সবসময় কি পাওয়া সম্ভব? না, পাওয়া সম্ভব না। মানে এটাকেও হতেই পারে যে ইন্ডাকটিভ এফেক্ট যে এটা বলছে হাইপার কনজুগেশন তার উল্টোটা বলছে। বলতেই পারে, মানে এরকম আমরা আচ্ছা দেখবো, মানে বিজ্ঞান পড়তে গিয়ে যেখানে দুটো এফেক্ট, আহ দুটো মানে একে অপরের সম্মুখীন দাঁড়াচ্ছে, মানে আমরা দেখবো, মানে যখন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পড়বো, আহ সেখানেই বেঞ্জিন নিউক্লিয়াসে, সাবস্টিটিউটেড বেঞ্জিন নিউক্লিয়াসে কোথায় রিয়াকশন হবে এটা বলতে গিয়ে আমরা দেখবো যে রেজোনেন্স এফেক্ট আর ইন্ডাকটিভ এফেক্ট একে অপরের মুখোমুখি দাঁড়াচ্ছে, ঠিক আছে। মানে এরকম কিছু গ্রুপ থাকবে যারা প্লাস আর এফেক্ট শো করে কিন্তু মাইনাস আই এফেক্ট শো করে, ঠিক আছে। আচ্ছা। তার মানে সে থ্রু রেজোনেন্স সিস্টেমে ইলেকট্রন ইনক্রিজ করে, বাট ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে ইলেকট্রন তুলে নেয়।
তখন আমাদেরকে জাজমেন্ট নিতে হবে যে তাহলে এই পার্টিকুলার কেসটাতে কোন কোনটা এফেক্টটাকে আমি বেশি বেশি? ওয়েটেজ দেবো। হুম। ঠিক আছে, সেটা তখন চিন্তা করবো আমরা। ঠিক আছে। আচ্ছা, আম, এরপরে কি আছে? এরপরে ধর বলেছিলাম দুটো খুব ইম্পর্টেন্ট কার্বোক্যাটায়ন হচ্ছে, অ্যাকচুয়ালি চারটে বলা যেতে পারে। তার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যালাইলিক পজিশন। ঠিক আছে, অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। অ্যালাইলিক পজিশন কি জিনিস? অ্যালাইলিক পজিশন হচ্ছে এরকম যদি একটা ডবল বন্ড থাকে, ডবল বন্ডের পরের যে পজিশনটা, এখানে যদি একটা কার্বোক্যাটায়ন থাকে তাহলে একে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন বলে। আর এই পজিশনটা কি বলা হয়? অ্যালাইলিক পজিশন। ঠিক আছে, ডবল বন্ড সিস্টেমের, দিস ইজ দ্য ডবল বন্ড সিস্টেম, তার আলফা পজিশনে সেন্টারটাকে বলা হয় হচ্ছে অ্যালাইলিক পজিশন। অ্যালাইলিক পজিশন। ঠিক আছে, এই অ্যালাইলিক কার্বোক্যাটায়ন ভীষণই এক্সট্রা স্টেবল হয় কেন, আমি আসছি সেটাতে। এই অ্যালাইলিকের আরো এক ভাই আছে, সেটা হচ্ছে বেনজাইলিক পজিশন। মানে কিছুই না, অ্যালাইলিক যেটা বেনজিন নিউক্লিয়াসের পার্ট। ঠিক আছে, এখানে যদি কার্বোক্যাটায়নটা থাকে তাহলে এটাও দেখ একটা জাস্ট পাই সিস্টেমের আলফা পজিশন, তাই না? এই পজিশনটাকে বলা হয় বেনজাইলিক পজিশন। মানে এটা হচ্ছে ওই স্পেশাল ফর্ম বেঞ্জিনে আছে, তাই জন্য বেনজাইল, তাই তো? হ্যাঁ, বেনজাইল, হ্যাঁ। এই দুটোই হাইলি স্টেবল। কেন স্টেবল? বিকজ অফ মোস্টলি রেজোনেন্স এফেক্ট। ঠিক আছে, চিন্তা করে দেখ হুম। যে এই যে ডবল বন্ড এখানে প্লাস রয়েছে, হুম, তাহলে কি হবে এখানে? এই ডবল বন্ডটা এখানে এর আরেকটা এখানে ক্যানোনিক্যাল এসে ফর্ম পাবি না তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডবল বন্ড এখানে, ওখানে এসে ঠিক পড়ো। আছে, এবং এখানে এখানে একটা ওখানে একটা প্লাস। ঠিক আছে, প্লাস হয়। হুম, এবং এই দুটো ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম, তাই না? হ্যাঁ হ্যাঁ। সো এই ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল ফর্ম হওয়ার জন্য এটা হচ্ছে, তার মানে কি আমি বলতে পারি যে এই যে প্লাস চার্জটা, এখানে যে প্লাস চার্জটা আছে, এই প্লাস চার্জটা এই সেন্টারের ওপর লোকালাইজড নয়, বরং এই তিনটে সেন্টার জুড়ে সে ডিলোকালাইজড। তার মানে কি, ওভারঅল চার্জ যত ডিলোকালাইজড হবে তত চার্জের অ্যামাউন্টটা কমবে অন লোকাল সেন্টার। হ্যাঁ, তার মানে চার্জ ডেন্সিটি কমবে, এন্ড চার্জ ডেন্সিটি কমা মানেই মোস্ট জিনিসটা স্টেবল হবে। এক্সট্রা স্টেবল হওয়া, তাই না? হুম। এখানে বেঞ্জালিক পজিশনটা বাড়িতে করে দেখবি এর আরো বেশি ক্যানোনিক্যাল ফর্ম থাকবে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরো বেশি ক্যানোনিক্যাল ফর্ম থাকবে। সো বেঞ্জালিক কার্বোক্যাটন এবং অ্যালাইলিক কার্বোক্যাটন এরা ভীষণই এক্সট্রা স্টেবল ডিউ টু রেজোনেন্স এফেক্ট। ঠিক আছে। আচ্ছা, এবং যত তুই এটা বৃদ্ধি করবি তত তুই দেখতে পাবি যে স্টেবিলিটিটা আরো লাফিয়ে লাফিয়ে চড়ছে আর কি। ঠিক আছে, মানে আমি কার্বোক্যাটায়নের এক্সাম্পল দিয়ে আরেকটা এক্সাম্পল দিতে পারি, দাঁড়া মানে দিচ্ছি। বেনজাইলিকে কি হবে, তার মানে যে যেটা মার্কড ডবল বন্ড সেটা ওই ওপরে পড়লো প্রথমে, ঠিক আছে, হুম, তার তার ফলে ওখানে প্লাস হলো। এবার এরকম হবে। হ্যাঁ, এখানে হলো প্লাস আর এবার এখানে এই দুটো প্লাস ডবল। চার্জটা ঘুরবে, আবার এই প্লাস চার্জটা আবার এখানে পড়বে, এখানে হ্যাঁ পড়বে। হ্যাঁ। ঠিক আছে, মানে তখন তো আর অ্যালাইলিক থাকছে না, মানে অ্যালাইলিক তো ওইটাই হচ্ছে মানে মানে অ্যালাইলিক থাকছে না মানে? মানে অ্যালাইলিক তো বললে যে ডবল বন্ডের পরেরটাকে, মানে যখন এই যে কি বলে প্লাস আলফা চার্জটা পজিশন, ডবল আলফা পাই পজিশনে সিস্টেমের নেই, আলফা পজিশনে, মানে হ্যাঁ। এখানে তো একটা পজিশন আছে যেটা ওই অ্যান্টি পজিশন যেটা, বাট ডু মেন বাই অ্যান্টি আরে পজিশন? মানে ওটাকে কি বলে ভুলে যাই। আহ, মানে ওই যে যেটা, ওটাকে কি বলে জানো পজিশনটা? মেটা মেটা পজিশন না, মেটা পজিশন। তাতে কি হলো, সবসময় অ্যালাইলিক পজিশনটা মেনটেন হচ্ছে। এই যে অ্যালাইলিক পজিশন, ও আচ্ছা আচ্ছা। সবসময় অ্যালাইলিক পজিশনটা মেনটেন হচ্ছে। মেন প্রশ্নটা হচ্ছে যে আমরা অ্যালাইলিক কার্বোক্যাটায়ন বা বেনজাইলিক কার্বোক্যাটায়ন মোর স্টেবল বিকজ থ্রু রেজোনেন্স এফেক্ট ওই প্লাস চার্জটা কোনো একটা সেন্টারে থাকছে না, বরং ডিলোকালাইজড হয়ে যাচ্ছে। এই ডিলোকালাইজেশন অফ চার্জ যখনই হবে তখন চার্জ ডেন্সিটি কমে যাবে, এবং চার্জ ডেন্সিটি কমে যাওয়া মানে অ্যাজ ইফ একটা পার্টিকুলার সেন্টারে চার্জের লোকালাইজেশনটা থাকছে না, তখন ওটা মোর স্টেবল হবে। ঠিক আছে। মানে সেকেন্ড বারে এই মানে আহ এই যে 2 নম্বর বনটা ওটা বাদিকে পড়বে, তাই তো? হ্যাঁ, মানে এটা হবে।
এই প্লাস জন্য চার্জটা নিচে স্ট্রাকচার চলে আঁকা আসবে, প্লাস বাড়িতে চার্জ নিচে বাড়িতে চলে। প্র্যাকটিস করবি। হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি। এগেইন অ্যালাইলিক, তুই যেভাবেই চিন্তা কর না কেন, তুই হ্যাঁ হ্যাঁ। এইভাবে অ্যালাইলিক চিন্তা করতে পারিস, তুই এইভাবে অ্যালাইলিক চিন্তা করতে পারিস। হ্যাঁ, এটা কিন্তু প্যারা পজিশন না কি, তাই তো? প্যারা পজিশন ওসব ওটা আলাদা ক্ষেত্র, ওটা হচ্ছে একটা সাবস্টিটিউটেড বেঞ্জিনের ক্ষেত্রে আমরা প্যারা পজিশন আলফা পজিশন কে মার্ক করি, কারণ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা কোথায় হবে সেটা আমাদের জানা, নট অলওয়েজ প্যারা পজিশন বা ওটাকে মানে এক্সপ্লিসিটলি বলা, বাট তুই চেনার জন্য ইউজ করতেই পারিস, ঠিক আছে। হ্যাঁ, মানে আমি বলবো কি করে তুই ছবিতে দেখে? আমি বলতে পারিস প্যারা পজিশন। আচ্ছা দাদা ধর মানে এই বেঞ্জালিক পজিশন নিলে আরেকটা এক্সাম্পল এরকম চিন্তা করা যেতে পারে, ধর এরকম। না নাম কি? এইটা ঠিক আছে, এটা অ্যারাইল ক্যাটায়ন। মানে এই নামকরণ গুলো আমি মানে দেখে একটু গেস করতে পারবো কি কিরম করে? উপায় আছে? দেখে মানে এই এখানে অ্যারোমেটিক রিং আছে, তাহলে এটা প্রথম হচ্ছে যে এই অ্যারাইল কার্বোক্যাটায়ন, এই দুটো মিথাইল আছে এখানে, ধর, ঠিক আছে, এখানে একটা অ্যারাইল রিং আছে, ঠিক আছে, অ্যারোমেটিক রিং আছে, তাহলে এটা অ্যারাইল ক্যাটায়ন। এরপরেরটা হচ্ছে দুটো এরকম অ্যারাইল রিং আছে, তাহলে ডাই অ্যারাইল মিথাইল ক্যাটায়ন। মিথাইল কেন বলছে এখানে প্রথমটাতে তো মিথাইল বলছে না? নাম এটা আমি জানি না, মানে নামের এইসব এত, অর্গানিক কেমিস্ট্রি লোকেরা নাম নিয়ে সবচেয়ে লিস্ট বদার, ঠিক আছে, আচ্ছা। বোঝাতে পারলেই হলো। মানে এতটাই স্টেবিলিটি। লিস্ট বদার যে হুম। এই যে আরএস নোমেনক্লেচার, ঠিক আছে, এই আরএস নোমেনক্লেচারকে একটা মারাত্মক গুরুত্ব দেওয়া হয় এখনো পর্যন্ত আমাদের এখানকার পড়াশোনার সিস্টেমে। মানে তুই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মানে আমরা দেখতাম যখন এইচএস এ পড়তাম, তখন এই আরএস নোমেনক্লেচার, মানে তোদের 11-12 তো আরএস নোমেনক্লেচার মানে আমাদের সময় থাকতো না, এখন তো তোদের মানে স্টিরিওকেমিস্ট্রি পার্টটাই বাদ দিয়ে দিয়েছে প্রায়, ফলে আর ওই প্রশ্ন আসে না, আমি জানি প্রশ্ন নেই থাকার, কিন্তু আমি জানি না যে জয়েন্ট এন্ট্রান্সে এখনো প্রশ্ন আসে কিনা, কারণ জয়েন্ট এন্ট্রান্সের বই দেখলে কিন্তু তুই দেখতে পাবি যে সেখানে আরএস নোমেনক্লেচার দেয়। তো তখন আমাদের সময় মেইন কোর্সে আরএস নোমেনক্লেচার শিখতো না, কিন্তু যারা জয়েন্ট এন্ট্রান্সের জন্য পড়াশোনা করতো তারা আলাদা করে আরএস শিখতো, শিখে তাদের হাব ভাবই আলাদা হয়ে যেত, ঠিক আছে, আরএস করতে পারে। আরএস নোমেনক্লেচার যারা আবিষ্কার করেছে, ঠিক আছে, সিআইকে বলে তিনজন, ঠিক আছে, ইনগোল্ড, না পুরো নামগুলো ভুলে যাচ্ছি, যাই হোক মানে আরএস নোমেনক্লেচার, আরএস মানে ওই নোমেনক্লেচার বলাই হয় সিআইপি নোমেনক্লেচার, ঠিক আছে। ওই ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ, ওইটা তো? হ্যাঁ ঘুরে ঘুরে যেটা মানে সে আরএস হোক বা ইজেড হোক, এই দুটোই আর কি, ইজেড ও বলেছিলাম না, ইজেড আরএস, ওই যে প্রায়োরিটি অর্ডার সেট করে স্টিরিও আইসোমারিজমের বা স্টিরিও সেন্টারের নোমেনক্লেচার করা, এইটাই হচ্ছে সিআইপি নোমেনক্লেচার বলে পরিচিত। কান, ইনগোল্ড আর প্রেলগ, ঠিক আছে, এই তিনজনের কন্ট্রিবিউশন, ঠিক আছে। এই ইনগোল্ডের সঙ্গে আমার খানিকটা সম্পর্ক আছে, কিভাবে সম্পর্ক আছে বলি। কি মেল ফেল ইনগোল্ডের করেছে? কাছে, হ্যাঁ, মেল করেছে না কি না না, কি একটা পড়েছে না না বলেছে? না, ইনগোল্ড হচ্ছে, ইনগোল্ডের নাম আবারও শুনবি যখন, মানে সম্পর্ক আছে বলতে আমি মজা করে বলছি, ঠিক আছে, ইনগোল্ডের নাম আবারও শুনবি যখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পড়তে যাবো, এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, SN1 SN2 মেকানিজম, এগুলোতেও ইনগোল্ডের প্রচুর কাজ আছে, ঠিক আছে। তো ইনগোল্ডের কাছে
কাজ করতে চায় হচ্ছে আমাদের এখান থেকে যোগেন্দ্র চন্দ্র বর্ধন, ঠিক আছে? যেই যোগেন্দ্র চন্দ্র বর্ধন পরবর্তীকালে ফেনান্টিন রিং নিউক্লিয়াস, যেটা গোটা বিশ্ব সেই সময় তৈরি করে উঠতে পারছিল না, সেটা সে তৈরি করে দিয়ে বসে থাকে, ঠিক আছে? তো সেই যোগেন্দ্র চন্দ্র বর্ধনের স্টুডেন্ট হচ্ছে সিএস এর স্টুডেন্ট আমি, ঠিক আছে? সো ইনগোল্ডের নাতি স্টুডেন্ট আমি, ঠিক আছে? আহ সেই হতো দেখতে গেলে। তো যাই হোক, মজা। এগুলো সিএসই বলতো মজা করে, হ্যাঁ, আমি আলাদা করে বলছি। হুম, যাই হোক। তো এই ইনগোল্ড, খান ইনগোল্ড পেডলক সিস্টেম বলা হয় এটাকে। রবিনসন বলে আরেকজন অর্গানিক কেমিস্ট্রি, খুব গুরুত্বপূর্ণ নাম। রবিনসনকে বলা হয় যে ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে? রবিনসন একবার নাকি এয়ারপোর্টে এই ইনগোল্ডের সাথে সম্ভবত দেখা হয়েছিল, মানে এদের তিনজনের কারো একজনের সাথে। তখন রবিনসন বলছে, তোমরা সব কি নমিনক্লেচার করেছো, এর কোনো মানে নেই, রিডিকুলাস, ঠিক আছে? কোনো মানেই নেই, ঠিক আছে? হ্যাঁ, তখন অ্যাকসেপ্ট করে নেয় উল্টো পক্ষে যে ছিল, যারা ওটা বানিয়েছিল, যে হ্যাঁ সত্যি ওটা কোনো মানে নেই, ওটা জাস্ট সিম্পলি জাস্ট মানে কনভিনিয়েন্স ওভার, মানে একটা স্ট্যান্ডার্ড কনভিনিয়েন্স করার জন্য করা হয়েছে। আদারওয়াইজ কোনো মানে নেই, ঠিক আছে? কারণ একটা সেন্টার আর না এস, এটা দিয়ে কিছুই ডিটারমাইন হয় না। ডিটারমাইন, কারণ তুই আর না এস এখান থেকে কিন্তু বলতে পারবি না যে আহ, ওইটা অপটিক্যাল অ্যাক্টিভিটিটা কিরকম হবে। মানে কোনো একটা স্ট্রাকচার আর মানেই সে তার অপটিক্যাল রোটেশন প্লাস দেখাবে, এটা তুই বলতে পারবি না, ঠিক আছে? হ্যাঁ। কোন একটা আর সেন্টারও অপটিক্যাল রোটেশন প্লাস দেখাতে পারে, মাইনাস দেখাতে পারে, এন্ড এস এর ক্ষেত্রে। সো থিওরিটিক্যালি এর সঙ্গে কোনো কানেকশন নেই, হ্যাঁ, বাট থিওরিটিক্যালি তুই দুটো কনফিগারেশনকে আলাদা করতে পারবি, এই ইউটিলিটিতে আছে। সো ওটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল উল্টো দিকে। উল্টো দিকে কে ছিল আমার মনে নেই, সম্ভবত কান ছিল। হুম। তো অ্যাকসেপ্ট করে নিয়েছিল। তো আমি ওইটা, এই গল্পটা এখানে এই জন্যই বললাম যে নোমেনক্লেচার নিয়ে খুব একটা চিন্তিত নয় অর্গানিক কেমিস্ট্রির লোক, ঠিক আছে? অ্যাজ লং অ্যাজ এটা ওভারঅল বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা। আম, তাহলে এইটা আমরা হচ্ছে অ্যালাইলিক পজিশন নিয়ে চিন্তা করলাম। এছাড়া আছে ধর ভিনাইলিক পজিশন, ঠিক আছে? ভিনাইলিক পজিশন, ও আচ্ছা, এটা তো উদাহরণ দেওয়া হলো না। হ্যাঁ, এখানে কি হবে, এখানে দুটো জিনিস কাজ করবে। একটা হচ্ছে প্লাস আই এফেক্ট, হুম। প্লাস আই এফেক্ট কাজ করবে, কারণ এই ফিনাইল রিং গুলোর প্লাস আই এফেক্ট থাকবে, মিথাইলেরও থাকবে। হুম। ফিনাইল আর রিং কি কাজ করবে? কোথায়? হ্যাঁ হ্যাঁ, ফিনাইল রিং বলতে কোনটা বোঝাচ্ছে? এই যে বেঞ্জিন রিং। এটাকে ফিনাইল বলছো কেন? এই এই নিউক্লিয়াসটাকে, বেঞ্জিন নিউক্লিয়াসটাকে ফিনাইল নিউক্লিয়াস বলা হয়, ঠিক আছে? আচ্ছা যখন বেঞ্জিনের একটা হাইড্রোজেনকে সরিয়ে তুই এটাকে একটা অ্যালকিল গ্রুপ করে দিচ্ছিস, এই রিংটাকে ফিনাইল রিং বলা হয়, পিএইচ হাত দিয়ে দেখানো হয়। আচ্ছা আচ্ছা। হুম। তো এই যে ফিনাইল নিউক্লিয়াস, এই ফিনাইল নিউক্লিয়াসে প্লাস আই এফেক্ট থাকবে, এবং এর সঙ্গে আর কি থাকবে, আর হচ্ছে যে রেজোনেন্স স্টেবিলাইজেশন প্লাস আর এফেক্ট থাকবে, ঠিক আছে? হুম। তো আঁকার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে এইখানে কি হবে, প্রথমটার ক্ষেত্রে মিথাইল প্লাস আই এফেক্ট শো করবে, মিথাইলের কোনো আর এফেক্ট নেই। এ প্লাস আর এফেক্ট শো করবে, সরি, প্লাস আই এফেক্ট শো করবে, সঙ্গে প্লাস আর এফেক্ট শো করবে। এখানে সেটা দুটো রিং দিয়ে হবে, এবং দেখ দুটো রিং এর রেসপেক্টে এটা হচ্ছে বেনজাইলিক পজিশন। হুম হ্যাঁ, হুম এখানে তিনটে রিং এর ক্ষেত্রে খুব স্বাভাবিক বুঝতে পারছি যে স্টেবিলিটি বেশি হবে, এটা হবে, তাই না? হুম হুম। কিন্তু মজা হচ্ছে, তুই যদি স্টেবিলিটিটা দেখতে চাস, মানে অ্যাকচুয়ালি ডেটা দিয়ে দেখতে চাস, তাহলে দেখা যায় এইটা থেকে এইটায় গেলে পরে স্টেবিলিটিটা হিউজ ইনক্রিজ করে, বাট এইটা থেকে এইটায় গেলে অতটা ইনক্রিজ করে না, ঠিক আছে? তার একটা কারণ হচ্ছে ওই স্টেরিক ইনহিবিশন খানিকটা, হ্যাঁ। যে এইখানে রেজোনেন্স তো পার্টিসিপেট করবে, কিন্তু এইখানে সবকটা রিং একই প্লেনে থাকতে পারে না বলে সবকটা রিং এট এ টাইম রেজোনেন্সে পার্টিসিপেট করে না। মানে এখান থেকে এখানে অনেকটা বাড়ে, কেন বাড়ে তার কারণ হচ্ছে এখানে একটা রিং রেজোনেন্সে পার্টিসিপেট করছিল, এখানে দুটো রিং পার্টিসিপেট করছে, তার মানে এখানে ছটা সেন্টার, এখানে ছটা সেন্টার, এখানে একটা সেন্টার, সাতখানা, ছয় ছয় 12 রেখে 13টা সেন্টার এট এ টাইম রেজোনেন্সে পার্টিসিপেট করবে, ঠিক আছে? কিন্তু এইখানে যে মজাটা যেটা হয়, এইখানে হিসাব মতো এখানে ছটা সেন্টার, এখানে ছটা সেন্টার, এখানে 18 আর 19টা সেন্টার একসাথে, 19খানা পি একসাথে পার্টিসিপেট করার কথা ছিল, কিন্তু স্টেরিক হিন্ড্রেন্সের জন্য
সবকটা সেন্টার একসাথে থাকতে পারে না, এবং এই মলিকুলটার অ্যাকচুয়ালি 3D মডেলিং করে দেখা যায় যে এই মলিকুলটা না খানিকটা ফ্যানের ব্লেড যেমন একটুখানি হালকা উঠে থাকে না, ওই রকম শেপ নেয় এই মলিকুলটা, ঠিক আছে। আচ্ছা। প্রোপেলারের মতো শেপ নেয়। প্রোপেলার যেমন দেখবি, প্রোপেলারের একদম ফ্ল্যাট তো হয় না প্রোপেলার, তাই না? এরকম দেখতে হয়। সি, ধর একটাকে তুই যদি প্লেনে রাখতে চাস, অ্যাকচুয়ালি সবগুলোই হালকা ডেভিয়েট করে থাকবে। মানে ওভারল্যাপ গুলো 100% হবে না, তাই তো? মানে ইন্ডিভিজুয়ালি হবে, আমি বলছি তো। এইকে নিয়ে ছবিটা, Side effect. এটা এটা মানে কি, যে যে দিকটা বোল্ড করেছি ওই দিকটা সামান্য তোর দিকে উঠে আছে, ঠিক আছে। ফ্যানের, টেবিল ফ্যানের ব্লেড যেরকম হয়, একটা দিক সামান্য একটু উঠে থাকে। হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ। অমনি, ঠিক আছে। এবার কেসটা কি হচ্ছে, কেসটা হচ্ছে যে অ্যাট এ টাইম এই সমস্ত পি গুলো খেয়াল করে দেখ, এইখানে যে ছটা পি আছে, এখানে যে ছটা পি আছে, এখানে ছটা পি, এবং এই পিটা, এরা সব অ্যাট এ টাইম একই প্লেনে থাকবে না। কিন্তু এর ছটার সাথে এর একটা থাকতে কোনো সমস্যা নেই। আবার এর ছটার সাথে এর থাকতে কোনো সমস্যা নেই, এর ছটা তাহলে ইন্ডিভিজুয়ালি এইটা পার্টিসিপেট করবে, এটা পার্টিসিপেট করবে, এটা পার্টিসিপেট করবে। তার জন্য অবভিয়াসলি এটার থেকে এটা স্টেবিলিটি বেশি হবে। কিন্তু এইখান থেকে এখানে জাম্পটা যত বেশি হয়েছিল, এখান থেকে এখানে জাম্পটা তত বেশি হবে না। বোঝা হ্যাঁ। গেল? আচ্ছা, প্লাস আই এফেক্ট মানে সিস্টেমে তো মাইনাস থাকবে বলছে, একটুখানি প্রথমেরটা করে দেখা হবে মাইনাসটা করে আস। হ্যাঁ, কি বলছিস? তুই বলছো প্লাস আই আর প্লাস আর এফেক্ট থাকবে তো? হুম। দেখ ফার্স্ট এটার ক্ষেত্রে একটু করে দেখাবে। কি করে দেখো? ওই প্লাস আই এফেক্টটা দেখতে চাইছি। প্লাস আই? হ্যাঁ, মানে সিস্টেম, প্লাস আই না দেখার কি আছে, ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে, এই তো ব্যাপার। মানে আচ্ছা প্লাস আরটাই বলো। প্লাস আর তো করলাম, এই যে। সিস্টেমে তো পজিটিভ আছে, প্লাস আর মানে কি হবে মানে? আহ, ওরা তো এই বেনজিন রিংটা এখানে এই পজিটিভটার মধ্যে ইলেকট্রন ডোনেট করছে না। ওই পজিটিভটার মধ্যে। হুম। হ্যাঁ, মানে সিস্টেমে তো প্লাস চার্জ আছে নাকি? সিস্টেমে সিস্টেমে তো প্লাস চার্জটা ঘুরছে নাকি? ঘুরছে, সে তো রেজোনেন্সের রেসপেক্টে, কিন্তু আমি যদি রেজোনেন্স, এই এই বেনজিনটাকে যদি সিস্টেমের বাইরে চিন্তা করি, যে এইটা হচ্ছে আমার গ্রুপ, তাহলে এই গ্রুপটার কি এফেক্ট আচ্ছা, আছে সিস্টেম এর কোনটা, ইলেকট্রন। কার্বন? কার্বনের মাথায় প্লাসটা? হ্যাঁ, অবশ্যই, এটা আমার এখন মেন ফোকাস। ও আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে তাহলে। বাকিরা কিন্তু উচ্চবাচ্য করছিস না, বুঝতে পারছিস তো? পারিলে ভালো, না পারিলে না ভালো। আচ্ছা। উম কি হবে, ভিনাইলিক কার্বোকেটান কোনটা? ভিনাইলিক কার্বোকেটান। হুম। এই ও, আচ্ছা। ভিনাইলিক পজিশন হচ্ছে জাস্ট ডবল বন্ডের মাথাটাকে বলা হয় ভিনাইলিক পজিশন, এই পজিশনটাকে বলা হয় ভিনাইলিক পজিশন। মাথা মানে ওপরের বনটা? একদম, মানে এই এই যে কার্বন, কার্বন ডবল বন্ড টাক টাক,
এই পজিশনটা হচ্ছে ভিনাইলিক পজিশন। ঠিক আছে। ও হুম, দিস ইজ দ্য ভিনাইলিক পজিশন। তাহলে ভিনাইলিক কার্বোক্যাটায়ন হুম, মানে কি, সিম্পলি এইটা, এখানে প্লাস, মানে একটা তাহলে সরে যাবে, লাইক দিস ওয়ান। হুম, হুম। এই এই কিসের ছবি পাঠিয়েছি এটা? ও ঠিক আছে, মিটিং আইডে ছবি পাঠিয়েছি। ওই ছবিটা কেমন একটা লাগছে না দেখতে, আমি জানি। সাদা 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 সাদা। বল এটা কি হবে? কি হয় মানে, আহ উম, আচ্ছা, C++, আর স্টেবিলিটি কিরকম হবে? সিস্টেম কোনটা মানে C++-এর ওই ওইটুকু পোর্শনটা তো C++, আর C∪, ওইটুকু পোর্শনটা তো সিস্টেম নাকি পুরোটা? মানে তোর এখন মূল মূল ফোকাস হচ্ছে এই প্লাস এইটা, চার্জটার হ্যাঁ। স্টেবিলিটি কিরকম হবে। আর কোনো গ্রুপ, মানে গ্রুপ স্টেবিলিটি, মানে প্লাস চার্জের স্টেবিলিটি এইভাবেই বলে। মানে তোর ডিসপোজালে তুই ইন্ডাকটিভ এফেক্ট শিখেছিস, রেজোনেন্স এফেক্ট শিখেছিস, হাইপার কনজুগেশন শিখেছিস, আপাতত এই তিনটেই তোকে ব্যবহার করতে হবে। আর আর এর সঙ্গে যদি কোনো জিওমেট্রিক্যাল কারণ থেকে থাকে, হাইব্রিডাইজেশন এন্ড অল দ্যাট, সেটা ব্যবহার করতে হবে। মানে একটা দেখে কি করে বলবো, মানে তুলনা করে বল, মানে তুলনা করে আহ মানে রিলেটিভ স্টেবিলিটি কিরকম হবে। আচ্ছা চল তুই এর সাথে তুলনা কর, লেটস সে একটা সিম্পল মিথাইল কার্বোক্যাটায়ন বা প্রাইমারি কার্বোক্যাটায়ন, মানে এটার সঙ্গে তুলনা কর এরকম একটা কার্বন, এটা 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 কিরকম, এটা প্রাইমারি হিসেবেও চিন্তা করতে পারিস যে এখানে একটা কার্বন আছে মাথায় প্লাস, বা একটা সেকেন্ডারি হিসেবেও চিন্তা করতে পারিস যদি হ্যাঁ, এখানেও ধরে নি একটা কার্বন আছে। তাহলে এই দুটোর রেসপেক্টে একে তুই কোথায় রাখবি? দাঁড়া, বলা যেত, দাঁড়া চলুন, তাহলে এখানটা, এখানটা ক্লাস আই, মানে আমি যদি ইন্ডাকটিভ এফেক্ট ধরি ডান দিকে, বাঁ দিকে তো ইন্ডাকটিভ এফেক্ট থাকবে না কোনো। আচ্ছা, ইন্ডাকটিভ থাকবে না, তারপর মানে কার্বন গ্রুপ তো মানে ইন্ডাকটিভ দেখা যায় নাকি কোনো? কার্বন গ্রুপ, ইন্ডাকটিভ কার্বন গ্রুপ ছিল নাকি, মানে কার্বন তো এরকম কিছু ছিল না মানে। দেখ এখানে এখানে কারণটা, প্রথম কারণটা হচ্ছে, এক তো এখানে অ্যালাইলিক পজিশনের মতো রেজোনেন্স স্টেবিলাইজেশন পাবে না, কারণ এইখানে একটা প্রি অরবিটাল থাকলে পরে এর সঙ্গে কনজুগেশনটা অ্যালাউ হতে পারে, এটা তো এখানেই আছে। এবং এখান থেকে আর জিনিসটা আসে যে জিওমেট্রিক্যাল ব্যাপারটা। তুই একবার এইখানকার হাইব্রিডেশনটার কথা চিন্তা করে দে, বলতো যে এখানে হাইব্রিডেশনটা কি হবে। হাইব্রিডেশন কি হবে? প্লাস আছে। হুম, তারা বলছে sp2 হবে। sp2। হ্যাঁ মানে ওর আগে চার, মানে একটা ডবল বন্ড তো আছে, আর একটা আহ কি আছে খালি নাকি, তাহলে তো sp হবে মনে হচ্ছে। না কি, sp2 হবে, sp2 তো হবে। ভালো আছে। বাকিটা কিছু বল। ও এটা sp2 sp3 ওই যে কোনো কিছু হতে পারে, তুমি আগের দিন বলছিলে না? না না, সেটা তো আয়নায়নের ক্ষেত্রে। ও মানে এই, মানে এটা কি করে বিচার করবো, মানে ধরো একটা তো ডবল বন্ড আছে দেখতে পাচ্ছি, আর কার্বনের মাথায় প্লাস আছে, মানে ও ধরে নিলাম আগে একটা বন্ড ছিল, সেটা বন্ডে দুটো ইলেকট্রন কোনো একটা গ্রুপ নিয়ে বেরিয়ে গেছে, তাই তো? হুম।
তাহলে সেক্ষেত্রে খেয়াল ওখানে করে দেখ, একটা আমরা কি হয়েছে যে একটা প্লাস চার্জ মানে সেখানে একটা পি অরবিটাল, ভ্যাকেন্ট পি অরবিটাল ভ্যাকেন্ট আছে, তাই না? পিওর ব্যাটার আছে। হ্যাঁ তাহলে চিন্তা করে দেখ যে যদি আমার এই সেন্টারটাতে, এই লিখলাম, এই সেন্টারটাতে অলরেডি একটা ভ্যাকেন্ট পি থাকতে হয়, এবং এখানে একটা পাই বন্ড আছে, তাহলে এই পাই বন্ডটা করেছে কোন পি দিয়ে? তার মানে এখানে আরো একটা পি লেগেছে। হ্যাঁ, তাহলে তো এসপি হবে। তাহলে এই সেন্টারটা হয়ে যাচ্ছে এসপি। এবং এই সেন্টারটা যদি এসপি হয় তাহলে এই সেন্টারটা ডিমান্ড করছে লিনিয়ারিটি। বাট তুই বলছিস যে না, এখানে আমার, এখানে তো কার্বনটা, খেয়াল করে দেখ যে লিনিয়ারিটি মেনটেন করতে পারবে না, লিনিয়ারিটি, হ্যাঁ হ্যাঁ। তাই না? তাহলে এখানে একটা জিওমেট্রিক্যাল কারণ রয়েছে বা হাইব্রিডাইজেশন গত কারণ রয়েছে, মানে কারণ এবং এখানে কোনো বাদিকের আদার ফ্যাক্টর নেই। বাদিকের কার্বনটার sp2 হবে তো নাকি? হ্যাঁ, এটা তো এসপিটি হবে। মানে লিনিয়ারিটি মেনটেন করতে পারবে না কেন? মানে এই প্রথম মানে লিনিয়ারিটি মেনটেন করতে পারবে না, এটা দুভাবে ভাবা যায়। প্রথম কথা হচ্ছে যে যদি অলরেডি একটা পি আমার পাই বন্ডটা করতেই লেগে থাকে, তাহলে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেই ভ্যাকেন্ট পিটা কোথায় আছে? আমি যদি ধরি সেটা একটা আরেকটা পিতে আছে, তাহলে ওই সেন্টারটা লিনিয়ারিটি ডিমান্ড করছে। কিন্তু এখানে একটা কার্বোক্যাটায়নের জিওমেট্রিটা তুই চিন্তা করে দেখ যে ওটা ডবল বন্ডেড এই এই যে সেন্টারটা যখনই তুই এই একটা ডবল বন্ড ফেলেছিস, ঠিক আছে, এ স্কুইজ করতে চাইছি নিজেকে একটা প্ল্যানার সিস্টেমে, বাট তুই লিনিয়ারিটি ডিমান্ড করছিস। তো এখানে একটা জিওমেট্রিক্যাল কনফ্লিক্ট তৈরি হচ্ছে। বুঝতে পারলাম বুঝতে? না, পারিনি। হ্যাঁ, বলো না। হ্যাঁ, কি বললি? এটা বুঝতে পারিনি, আরেকবার একটু বল, মানে একটুখানি আচ্ছা, একে বা কিছু একটা মানে। পূর্ণিমা কি একটা বললো? ও তাই বলেছে। আচ্ছা, প্রথম ফ্যাক্টর হচ্ছে যে এখানে রেজোনেন্স, রেজোনেন্স নেই, ঠিক আছে? এটা থাকবে না কেন? কি করে রেজোনেন্স হবে আমাকে দেখা। তো এখানে তো ডবল বন্ড আছে, ডবল বন্ডটা হ্যাঁ ধরো। আছে তো, ডবল বন্ড আছে তো, কিন্তু তার জন্য রেজোনেন্স হতে গেলে তো ওভারল্যাপ দরকার হবে। ডবল বন্ডটার জন্য এই পি, এই পি, আর তুই যে কার্বোক্যাটায়ন ধরেছিস যে পিটাতে, সেটা তো ওই সেম সেন্টারে অর্থোগোনালি আছে। তো এই অরবিটাল আর এই অরবিটাল কি করে কনজুগেশন করবে? হ্যাঁ, দাঁড়া একটু দাঁড়া। মানে আমি বলছি লাস্ট চার্জটা বাঁ দিকের কার্বনের মাথায় যেতে পারে। কোন বাদিকের না, কার্বন? এখানে তো তিনখানা কার্বন আছে, ঠিক আছে। হুম। তাই এরকম হলো যে ধরো আহ যে কার্বনের সাথে সিঙ্গেল বন্ড আছে তার সাথে ডবল বন্ড করলো, আর ওই বন্ডটা খুলে গেল। সেটা এরকম হতে হতেই পারে, পারে। বাট দ্যাট দ্যাট ইজ নট মাই ডিসকাশন। আমি ভিনাইলিক পজিশন নিয়ে কথা বলছি, এই কার্বনটা সেখানে ইম্পর্টেন্ট কিনা। আচ্ছা ভিনাইলিক পজিশন মানে এই ডবল বন্ডের মাথায় প্লাস চার্জ পড়ছে। এখানে কার্বন না থেকে হাইড্রোজেনও থাকতে পারে। হাউ দ্যাটস রেলেভেন্ট? আচ্ছা। হুম, বুঝতে পেরেছি। বলো বলো, এই কন্টিনিউ করো। এর পরের পোর্শনটা হচ্ছে যে এইখানে চার্জটা হওয়ার জন্য কার্বোক্যাটায়নের যে ন্যাচারাল হাইব্রিডাইজেশন হুইচ ইজ sp2, ঠিক আছে, সেই ন্যাচারাল হাইব্রিডেশন থেকে ওকে সরতে হচ্ছে, ওকে এসপি তে যেতে হচ্ছে, এবং সেটা একটা লিনিয়ারিটি, ওই সেন্টারটা একটা লিনিয়ারিটি ডিমান্ড করে। আবার একটা পাই বন্ড যখন তৈরি হচ্ছে ওই সেন্টারটা একটা প্ল্যানারিটি ডিমান্ড করে, ঠিক আছে? তাহলে এখানে একটা কনফ্লিক্ট অফ জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট তৈরি হচ্ছে। আচ্ছা, লিনিয়ারিটি প্ল্যানারিটি একসাথে মানে লিনিয়ার হতে গেলে তো প্ল্যানার হবে। মানে লিনিয়ার হতে গেলে প্ল্যানার হবে, সেটা তুই অন্য সেন্সে বলছিস, কিন্তু আমি বলছি যে তুই এইভাবে ভাব যে ওইখানে বন্ড অ্যাঙ্গেলটা কত হওয়ার কথা? লিনিয়ার হতে গেলে বন্ড নাকি 180 হওয়ার কথা। 180 হওয়ার কথা, তাই না? আর প্ল্যানার বলতে আমরা প্ল্যানার ট্রায়াঙ্গুলার বলছি, সেখানে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হওয়ার কথা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে যখন এরকম হবে তখন ওই সেন্টারটার মধ্যে মারাত্মক স্ট্রেইন তৈরি হবে না? মানে ও 180-তে যেতে পারছে না। বা মানে কোনো একটাতেই দাঁড়াতে পারছে না, ফলে 180, মানে যদি এসপি ভাবিস তাহলে ওখানে 180 থাকার কথা, কিন্তু ওর 120ও অ্যাটেন্ড করতে হবে। সো ওই সেন্টারটাই খানিকটা ডিস্টেবিলাইজ হবে।
মানে আহ মানে লিনিয়ারটা বুঝতে পারলাম, মানে ওই প্ল্যানার ট্রায়াঙ্গুলারটা কেন হতে হবে বলছো, ওটাকে বলবি? মানে লিনিয়ারটা বুঝতে পেরেছি, কারণ ওর এসপি হাইব্রিডেশন আছে। ট্রায়াঙ্গুলারটা হতে হবে কারণ ওখানে যে মানে নর্মাল যে পাই বন্ডটা আছে, সেই পাই বন্ডটার কি হবে? আচ্ছা, মানে বাঁদিকের কার্বনের সাথে যে পাই বন্ডটা করেছে সেটা আহ বাঁদিকের কার্বনটা যেহেতু sp2 তে আছে, হুম। তাই জন্য। মানে প্রথম ফান্ডামেন্টাল কোশ্চেনটা হচ্ছে এই প্লাসটা আসে কোথায়? ইজ ইট আ পিওর পি অর ইজ ইট আ হাইব্রিডাইজ পি? কি ব্যাপারটা কি? ঠিক আছে। হ্যাঁ। কারণ এই কার্বোকার্বনটা এসছে কোথা থেকে তুই এবার সেটা চিন্তা কর। যে ধর এরম ছিল, তুই তো এখান থেকে এই বন্ডটাকে ব্রেক করেছিস, যে এখানে দুটো ইলেকট্রন ছিল। মানে এটা কি ছিল স্ট্যান্ডার্ড একটা sp2 যদি আমি চিন্তা করি, তাহলে sp2 বন্ডিং কিরকম? এখানে নিশ্চয়ই একটা সিগমা বন্ডিং ছিল। এখন তুই এখান থেকে এই ইলেকট্রনটাকে কেউ একজন নিয়ে বেরিয়ে চলে গেছে, এখানে একটা ভাগ হয়েছে, তাহলে ইন প্রিন্সিপাল খেয়াল করে দেখ, ইন প্রিন্সিপাল এইটা একটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল হওয়ার কথা ছিল, যে কোনো ইলেকট্রন কন্টেন্ট করছে না। ঠিক আছে, তাই না? হ্যাঁ। এবার তাহলে এবার চিন্তা করে দেখ যে কার্বোকার্বনটা যখন তৈরি হচ্ছে, সেখানে একটা sp2 হাইব্রিডাইজেশন ছিল, কিন্তু ওইখানে কার্বোকার্বন চার্জটাকে ধরতে গেলে ওখানে একটা পিওর পি থাকতে হবে, ভ্যাকেন্ট পিওর পি। তাহলে হাইব্রিডাইজেশন একটা মেসিভ চেঞ্জ রয়েছে, sp2 থেকে sp তে পৌঁছতে হচ্ছে। দ্যাট ইজ ওয়াই ওইখানে প্লাস চার্জটা হোল্ড করাটা ইজ ভেরি লেস আনলাইকলি। sp2 থেকে sp তে যাচ্ছে, আনলাইকলি কেন মানে এখনো পুরোপুরি ক্লিয়ার না। কারণ হাইব্রিডাইজেশনে একটা মারাত্মক শিফট করতে হচ্ছে ওকে মানে যদি হাইব্রিডেশন শিফট তো অনেক জায়গায় করতে হচ্ছে, মানে এর আগে কি হাইব্রিডেশন শিফট দেখিনি আমরা? হ্যাঁ দেখেছি তখন। সেই এই মানে কোথায় দেখেছি তোকে, তোদেরকে দেখিয়েছি কি? মনে তো হয় না। আহ মানে যখনই এরকম এই যখন মানে প্লাস চার্জটা, মানে হাইব্রিডেশন চেঞ্জ হচ্ছে, আহ প্লাসটা মানে হাইব্রিড মানে মানে প্লাস চার্জটার জন্য কি হাইব্রিডেশন চেঞ্জ হচ্ছে, নাকি উল্টোটা? হ্যাঁ মানে কার্বোকার্বনটা তুই যখন তৈরি করছিস, সেই প্লাস্টার্সটা মানে ভ্যাকেন্ট পি অরবিটালটা তৈরি করতে হচ্ছে বলে ওকে হাইব্রিডেশন চেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ, ভ্যাকেন্ট ভ্যাকেন্ট পিওর অরবিটাল, তাই তো? হ্যাঁ ভ্যাকেন্ট পি অরবিটাল। আচ্ছা, ওটাই যে পিওর হবে সেটা আমি কি করে বুঝছি? কি করে বুঝছিস? এই তো তোকে এখন বলা যাবে না কি করে বুঝছিস। মানে আগের দিনই বলছিলেন না যে ওটা পিওর হবে কিনা, মানে ওটা ওই অন্য ক্ষেত্রে বলছিলে, বললে যে মানে sp2 হবে না sp3, যেটা বলছিলেন আগের দিন। হাইব্রিডাইজেশন হওয়ার জন্য ইলেকট্রন কন্টেন্ট করা দরকারি, মানে সিঙ্গলি পেয়ার ইলেকট্রন অ্যাটলিস্ট থাকা দরকারি, হ্যাঁ, তাই না? মানে আমি তো তাহলে কি করে বুঝবো যে মানে আমি পিওর হবে কি হাইব্রিডাইজ, মানে ভ্যাকেন্ট পিটা তোর পিওর হবে এখন না? লেভেলে হ্যাঁ, ওই ওই তোর এই লেভেলে তোকে মানে তোর কাছে তো জানা থাকলে তুই বলতে পারবি, আদারওয়াইজ পারবি না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে ওটা যদিও হাইব্রিডাইজ হাইব্রিডাইজ ভ্যাকেন্ট পি হতো, তাহলেও চেঞ্জ করতে হতো না তো? হাইব্রিডাইজড ভ্যাকেন্ট পি, না হ্যাঁ, তাহলে চেঞ্জ করতে হতো না, কিন্তু মানে হাইব্রিডাইজড ভ্যাকেন্ট অরবিটাল করা মুশকিল, ঠিক আছে। আমি বুঝতে পেরেছি। মানে তুমি বলছো যে sp2 থেকে sp তে গেলে ওই প্লাস চার্জটা ধরাটা, মানে প্লাস ভ্যাকেন্ট পিটা রাখাটা মুশকিল আছে মানে। মুশকিল আছে। আচ্ছা, এবং এছাড়া সে আরো একটা কারণ আছে, এবার এই হ্যাঁ। কারণটা বলি। সেটা হচ্ছে খেয়াল করে দেখ, যখনই ও হাইব্রিডাইজেশনটা এসপি করবে, আমরা তো জানি যে এসপি তে এস এর ক্যারেক্টার সবচেয়ে বেশি, এবং এস ক্যারেক্টার যেখানে বেশি থাকে সেইখানে হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, কারণ ওই সবচেয়ে ইলেকট্রনটাকে বেশি হোল্ড। জায়গা। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, তুই এরম একটা সেন্টারে প্লাস করছিস, তার মানে তুই ওখান থেকে আবার ইলেকট্রন বের করতে যাচ্ছিস, সেটা কতটা আনফেভারেবল। বোঝা মানে গেল? দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে তুমি বলছো যে মানে একটা এসপি সেন্টার উইথ আ পজিটিভ চার্জ ইজ হাইলি আনলাইকলি। আচ্ছা, হ্যাঁ এটা বুঝতে পেরেছি।
না, আমি বলছি যে হাইব্রিডাইজেশন চেঞ্জ হচ্ছে বলে কি পজিটিভ চার্জটা আসছে, নাকি পজিটিভ চার্জটা আসছে বলে হাইব্রিডাইজেশন চেঞ্জ হচ্ছে? পজিটিভ চার্জটাকে অ্যাকোমোডেট করতে হাইব্রিডাইজেশন চেঞ্জ করতে হচ্ছে ওকে। আচ্ছা, সবসময় কি তাই তাই হয়? মানে এই কথাটার মানে কি সবসময় তাই মানে মানে? প্লাস মানে চার্জ কন্টেন্ট করতে গেলে হাইব্রিডেশন চেঞ্জ করতে হয়? হাইব্রিডেশন ইজ আ থিওরি, হাইব্রিডেশন আরে ইজ আ মডেল। আচ্ছা, ঠিক আমি আছে। বলছি আমার বোঝার জন্য কি সবসময় এটাই হবে? হ্যাঁ মানে হাইব্রিডাইজেশন তো একটা মডেল, তুই যদি হাইব্রিডাইজেশনের ফ্রেমওয়ার্কটাকে বজায় রেখে সেই মডেলটাকে ইউজ করতে পারিস, সমস্যা নেই তাতে কোনো। হ্যাঁ, মানে তাহলে দাঁড়ালো কি যে, মানে যদি ওটা দিয়ে বলি যে নো আহ ও রেজোনেন্স এফেক্ট, নো হাইপার কনজুগেশন এফেক্ট। ঠিক আছে। হ্যাঁ, ভ্যাক মানে পজিটিভ চার্জটাকে কন্টেন্ট করতে গেলে একটা ভ্যাকেন্ট পি অরবিটাল তৈরি করতে হচ্ছে, দ্যাট ইজ ওয়াই ওর হাইব্রিডেশনকে ম্যাসিভলি চেঞ্জ করতে হচ্ছে, ফলে জিওমেট্রিতে ম্যাসিভ চেঞ্জ হচ্ছে, ফলে ভেরি আনলাইকলি একটা ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে যে এসপি সেন্টারটা ভীষণই মানে এসপি সেন্টারে আগে ওটা sp2 সেন্টার ছিল, সেটাও ইলেকট্রোনেগেটিভ, মারাত্মক ইলেকট্রোনেগেটিভ। তুই সেখান থেকে একটা ইলেকট্রন বের করে আনছিস, করে আনার পর তুই বলছিস যে এসপি সেন্টার উইথ আ পজিটিভ চার্জ, দেন এগেইন ওটা আরো বেশি আনফেভারেবল। ঠিক আছে। মানে আহ ওই ইলেকট্রনিক ব্যাপারটা যেটা বলছো সেটা হচ্ছে মানে আমি তো আর ইলেকট্রন বের করছি না, মানে আমি একটা ইলেকট্রন কম সেটা আছে কোথা থেকে বের সিস্টেমে। করছিস? আচ্ছা, তো তাই তাই ধরলাম, তুই যদি আগের এফেক্টটাই দেখতে যাস, তাই ধরলাম যে sp2 সেন্টার থেকে ইলেকট্রন বের করছিস তুই, হ্যাঁ, তাহলে sp2 তে তো এস ক্যারেক্টার 33%। তো সেটা তো সব ক্ষেত্রেই মানে তা এর আগে তো বার করিনি কি? কোথায় বের করেছিস বল মানে? সেটা কি মানে? এই তো বার মানে করলি, বার করার ফলেই তো স্টেবিলিটি কমলো। আর কোথায় আগে বার করেছিস আমাকে উদাহরণ দেখা। sp2 মানে বের করে তার স্টেবিলিটি জাজমেন্ট কোথায় নিয়েছিস? স্টেবিলিটি জাজমেন্ট নিইনি। আচ্ছা, মানে তাহলে তো ইলেকট্রন মানে তো সব ক্ষেত্রে এরকম প্রযোজ্য হবে নাকি? আহ sp2 থেকে বার করেছি মানে তা ওখানে তো আচ্ছা ঠিক আছে, ওখানে তো এসে 33%, কিন্তু পি এরও তো 33% করেই, মানে সবগুলো সমান করেই তো আছে। ইট ডাজন্ট ম্যাটার, এস এর ক্যারেক্টার বাড়াটা আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ এস এর রেডিয়াল ডিস্ট্রিবিউশনটা নিউক্লিয়াসের অনেক কাছাকাছি। ফলে এস ক্যারেক্টার যত বাড়বে ওইখানে ইলেকট্রন হোল্ড করার ক্ষমতা তত বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ তুমি বলো তাহলে লাস্টে কি কি বলছিলে বলো। ব্যাস হয়ে গেল। মানে ও হ্যাঁ, এটার এক ভাই আছে, সেম অ্যাজ অ্যালাইল ইকুয়েশন। মানে এখানে এটা একটু একটু আরেকবার একটু মানে জাস্ট ইয়ে করে বলে দাও, মানে ফার্স্ট কারণটা আরেকবার একটু বললে বলে দাও মানে। বলছি, সেটা হচ্ছে এই ভদ্রলোক। ঠিক আছে। এটা হচ্ছে মানে ফিনাইলিক কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন সবসময় sp2 তে থাকে, মানে ওই ডবল এখানে এই ডবল বন্ডের জন্য সমস্যা হচ্ছে। না না, ডবল বন্ডের জন্য সমস্যা হচ্ছে না। ডবল বন্ডটা থাকার জন্য ও কার্বোক্যাটায়ন যখন তৈরি হচ্ছে তখন ওর ওর হাইব্রিডেশন থেকে আরো এক ঘাট নামাতে হচ্ছে, বা ওঠাতে হচ্ছে, যাই বলিস না কেন তুই, ঠিক আছে। ফলে ও sp2 তে থাকছে না, sp তে যেতে হচ্ছে। এই sp তে যাওয়ার ফলে দুটো প্রবলেম ঘটছে। 1 নম্বর প্রবলেম হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টরটা, যে তুই একটা sp2 হাইব্রিডাইজড অরবিটাল থেকে ইলেকট্রন বের করে আনছিস, হুইচ ইজ লেস আনলাইকলি। ঠিক আছে, সরি, লেস লাইকলি। আরেকটা হচ্ছে যে জিওমেট্রিক্যাল ফ্যাক্টর। জিওমেট্রিক্যাল ফ্যাক্টর মানে হচ্ছে তুই একটা ম্যাসিভ শিফট করছিস তার জিওমেট্রিতে। ঠিক আছে, 120 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, যদি আইডিয়াল কেস ভাবি, এই ম্যাসিভ শিফটটাও সে রেজিস্ট করবে। যে কোনো সিস্টেম দ্বারা ম্যাসিভ শিফটকে রেজিস্ট করে আর কি। হ্যাঁ, আর ওই আগের যে দুটো উদাহরণ তুলনার জন্য নিয়েছিল সেটা মানে সেটাতে কি দাঁড়াচ্ছে? এই দুটো, হ্যাঁ, না এখানে তো এই ফ্যাক্টরটা নেই, এখানে তো পরিষ্কার sp2 মানে হিসেবেই থাকবে। মানে মানে কি বলতে হবে তখন আমার যে এখানে ওই দুটো তখন তোকে ফ্যাক্টর বলতে কাজ হবে যে করছে না? যদি কম্পারিজন করতে, প্রথম কম্পারিজন হচ্ছে যে এইখানে হাইব্রিডেশনটা একটা ট্র্যাডিশনাল কার্বোক্যাটায়ন হাইব্রিডেশন sp2 হতে পারে, তার মানে এর ওই ওই সমস্যাটা থাকছে না যে
আমাকে একটা নতুন পি তৈরি করতে হচ্ছে, তার জন্য হাইব্রিডেশন কমাতে হচ্ছে, মানে হাইব্রিডেশন চেঞ্জ করতে হচ্ছে, ঠিক আছে। ফলে এবার যদি আমি চিন্তা করি যে আরেকটা, যদি ইলেকট্রোনেগেটিভ ফ্যাক্টরটা চিন্তা করি, তাহলে এর কার্বোকাটায়নটা তৈরি হচ্ছে কোন সেন্টার থেকে, খেয়াল করে দেখ, sp3 সেন্টার থেকে। আর এর কার্বোকাটায়নটা তৈরি হচ্ছে একটা sp2 সেন্টার থেকে। তাহলে কোথা থেকে ইলেকট্রন বের করা সহজ, sp2 থেকে না sp3 থেকে? স্পিড থ্রি থেকে। sp3 থেকে। তাহলে এই কার্বোকাটায়ন গুলো বেশি স্টেবল হবে। এছাড়াও এখানে ইন্ডাকটিভ এফেক্ট রয়েছে, হাইপার কনজুগেশন এফেক্ট রয়েছে, এখানে কিচ্ছু নাই। মানে এখানে ইন্ডাকটিভ এফেক্টটা কিভাবে আছে মানে, মানে ইন্ডাকটিভ কোনখানে? এফেক্ট কি যে কোনো গ্রুপেরই থাকবে মানে? আহ, কোনখানে বলছিস মা- তুই, এটায় ডান নাকি দিকের এটায়? গুলো তো, ডান দিকের গুলো তো। ডান দিকের গুলোতে এই যে এই কার্বনটা ইন্ডাকটিভ এফেক্ট শো করবে, এই কার্বন গুলো। মানে এটা তো আমি ভাবছি না, এই এই একটা কার্বন কি ভাবছি, কারণ এইখানে কার্বনটা আমি আপাতত ভাবতে চাইছি না। এটা কমন, এখানে যদি কার্বন থাকে তাহলে তোকে এরকম সিস্টেমে নিতে হবে সবকটা কম্পেয়ার করার জন্য। কিন্তু এই গ্রুপটা কোনো ইন্ডাকটিভ এফেক্ট শো করতে পারছে না। তার মূল কারণটা কি জানো? বরং বরং যদি তোকে ইন্ডাকটিভ এফেক্ট ভাবতেই হয়, তাহলে এ মাইনাস আই এফেক্ট শো করবে ডিউ টু এই পাই সিস্টেমটার জন্য। মাইনাস আই। আচ্ছা দাঁড়া দাঁড়া। বাট মানে সেটা ঠিক এবার আছে, মানে ইলেকট্রন। আপাতত সেটা আমি আপাতত মানে কনসিডার করতে আচ্ছা না নাই ঠিক বলবো। আছে মানে মানে ঠিক ডান দিকের যেগুলো যে মানে ইন্ডাকটিভ শো করবে, মানে কার্বন, ওখানে কি ইন্ডাকটিভ এফেক্ট থাকবে? প্লাস আই, মিথাইল গ্রুপ তো, এগুলো মিথাইল হবে বা কোনো অ্যালকিল গ্রুপ হবে, সোজা কথা। অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ঠিক প্লাস হয়। আই ফলে ও সি, মানে ওই সি প্লাস থেকে মানে প্লাস আই ইফেক্ট থাকলে, মানে সি প্লাসটা তো আমার এখানে সিস্টেম, তাই তো? হ্যাঁ, তার মানে আরে এই তো ব্যাপার, এইখানে যদি কার্বন থাকে, ধর এই পাশের কার্বনটা প্লাস আই এফেক্ট দিয়ে এখানে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করছে, তাহলে এর মাথায় চার্জটা কমে যাবে না? ও আচ্ছা আচ্ছা, প্লাস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। সো কার্বোক্যাটায়ন মোটামুটি আম, হলো। আচ্ছা, এই ভদ্রলোকের নাম হচ্ছে ফিনাইল কার্বোক্যাটায়ন, এও খুব আনস্টেবল। হুম, এও খুব আনস্টেবল। আর কার্বোক্যাটায়ন নিয়ে মাথা খাওয়ানোর তো একটা দরকার নাই, আমরা পারবো অ্যানায়নে চলে যাই। এই যে রেজোনেন্স এই এই প্র্যাকটিসের জন্য কি তুমি কিছু পাঠাবে? মানে মানে রেজোনেন্সের স্ট্রাকচার, প্র্যাকটিস? মানে রেজোনেন্স সে স্ট্রাকচার বললে প্র্যাকটিস, পাঠাবো, না পাঠানোর কি আছে, বললে পাঠাবো। রেজোনেন্স হাইপার কনজুগেশন। আচ্ছা, কার্বন আয়ন, কার্বন আয়নের ক্ষেত্রে কি হবে এক্স্যাক্টলি? এইটা একই। একটু এইটা বলে দিলে না তো মানে, এটা কোনটা একই বলে হবে, দেবো? ফিনাইল কার্বোক্যাটায়নটা। হ্যাঁ, এই তো এখানেও তো একটা ভিনাইল ইকুয়েশনই রয়েছে। এট দ্য সেম টাইম এটা মানে একটা ভিনাইলিক কার্বোক্যাটায়ন থেকে একটা ফিনাইলিক কার্বোক্যাটায়ন আরো বেশি লেস স্টেবল। তার কারণটা হচ্ছে যে ওকে এই এইখানে কার্বোক্যাটায়নটা ম্যানেজ করার জন্য এই রেজোনেন্স, মানে এর এর যে বেঞ্জিনের যে রেজোনেন্সটা আছে, 36 কিলো ক্যালোরি এক্সট্রা পাওয়া যায়, সেইটাকেও খানিক ব্রেক করতে হয়, ঠিক আছে। কারণ এই সেন্টারটা পরিষ্কার ভাবে চাইছে একটা sp2, কিন্তু তুই এখানে কার্বোকার্বনটা দিয়ে ওকে লিনিয়ার করার জন্য পুশ করছিস, ঠিক আছে। ফলে এই বাকি রিং এর রেজোনেন্সটা হ্যাম্পার হবে। ফলে একটা ফিনাইলিক আচ্ছা, কার্বোকার্বন একটা ফিনাইলিক কার্বোকার্বন থেকে লেস্ট হবে। মানে আহ, ওই যে রেজোনেন্স এনার্জি যে যেটা বললে ওটা ঠিক বুঝলাম না মানে, আহ, ওইখানে কি সমস্যাটা হবে? এই সেন্টারটা যেটা আছে, এই সেন্টারটা কি ডিমান্ড করছে রেজোনেন্স হ্যাঁ, বজায় রাখার জন্য? sp2। এসপি টু, এসপি টু। যখনই তুই এখানে কার্বোকার্বনটা তৈরি করবি, sp হয়ে যাবে। আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন এই রেজোনেন্স। রেজোনেন্সটা, এই ভেতরের রেজোনেন্সটা হ্যাম্পার করবে না? হ্যাঁ হ্যাঁ। তার মানে এক্সট্রা যে স্টেবিলাইজেশন বেঞ্জিন নিজে পাচ্ছিল, সেটাও তাকে ছাড়তে হবে, ঠিক আছে। সম্ভবত SN2, মানে সাবস্টিটিউশনের নোটটাতে, হ্যাঁ, একটা একটা লিস্টই করে দেওয়া আছে, দেখ পেজ আমার কাছে নাম্বারটা এখন হচ্ছে, নোটটা কাছাকাছি নেই। নোটটা নেই, দেখবি 3 নম্বর বা 4 নম্বর পেজে একটা লিস্ট করে দেওয়া আছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর। আমি এখানে একবার লিখে দিচ্ছি একটা, আচ্ছা মানে দেখ এর ওইটা, বাইরেও যে কার্বোক্যাটায়ন হয় আমি না তা আমি ওটা নয়। বুঝতে পেরেছি, কিন্তু মানে মানে ওইখানে, ওখানে একটা পি থাকছে আর এখানে দুটো করে পি থাকছে, তাই তো মানে?
মানে ওই যে তুমি বললে ওইখানে যে মানে কোনখানে? ওই রেজোনেন্সটা হ্যাম্পার হচ্ছে বেঞ্জিন রিং এর, ওইটা হুম। মানে কিভাবে হচ্ছে, মানে ওখানে এসপি হচ্ছে, বাকিগুলোতে SP2 কোডে থাকছে, তাই তো? হ্যাঁ, তার মানে এই সেন্টারটা লিনিয়ার হয়ে যেতে চাইবে। আচ্ছা আচ্ছা। এই সেন্টারটা লিনিয়ার হয়ে যেতে চাইবে। এবং ওটার একটাই পি আছে, বাকিগুলোর ক্ষেত্রে দুটো করে পি আছে? হ্যাঁ। ওই SP আছে তো? হ্যাঁ, তো একটা পি থাকবে কেন, দুটো পি থাকবে তো। SPর ক্ষেত্রে তো একটা পি। কি কি কোন পি এর কথা বলছিস? মানে আমি বলছি যে হাইব্রিড মানে রেজোনেন্সের জন্য যে কি বলবো। রেজোনেন্সের জন্য তো পিওর পি এর দরকার হয়। এই সেন্টারটার মাথায় এই সেন্টারটার মাথায় দুটো পি থাকবে, একটা পি এরকম, একটা পি এরকম। হ্যাঁ। ফলে কিন্তু এই সেন্টারটা আর এই 120 ডিগ্রিটা মেনটেন করতে পারবে না। ও মোর 180-র দিকে যাওয়ার চেষ্টা করবে, ফলে এই রিংটার মধ্যে স্ট্রেন পড়বে। রিংটার মধ্যে স্ট্রেন পড়া মানে ওভারঅল রেজোনেন্স করার জন্য একটা খুব ওয়েল এস্টাবলিশড পাই নেটওয়ার্ক দরকার হয়, সেই নেটওয়ার্কটা হ্যাম্পার হবে। তাহলে বেঞ্জিনের ইন ইটসেলফ যে পাই কনজুগেশন সেটা হ্যাম্পার হবে, আচ্ছা রেজোনেন্স আচ্ছা স্টেবিলিটি আচ্ছা। কমবে। উম, না। বোঝা গেছে না যায়নি? কি আছে কিন্তু মানে আমি বলছি যে মানে এখন তো আরো পি এর সংখ্যা বেড়ে গেল, মানে ওখানে তাতে তো কি আগে। হলো? পি এর সংখ্যা বাড়াতে কিছু যায় আসে না, তোর পার্টিকুলার একটা একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টে পি আচ্ছা, দরকার হবে। হ্যাঁ, অ্যারেঞ্জমেন্টে কি দরকার? তো আমি বলছি যে মানে যদি মানে 100 ওখানে 180 ডিগ্রি করতে হয় তখন ও মানে ধরো মানে আগের অ্যারেঞ্জমেন্টে এই যে মানে কি বলবো রেজোনেন্সটা হচ্ছিল, সেই অ্যারেঞ্জমেন্টটা বজায় রেখে চেঞ্জ করা যাবে না মানে না, মানে। ও ওখানে পুশ করবে। প্রথম কথা তো রিং এ স্ট্রেন পড়বে, এটা প্রথম কথা, ঠিক আছে? রিং এ স্ট্রেন পড়বে। তুই একটা 6 মেম্বার রিং চিন্তা কর না, 6 মেম্বার রিং আঁকার চেষ্টা করছিস যেখানে একটা সেন্টারকে তুই 180 ডিগ্রি চিন্তা করছিস। রিং এ স্ট্রেন স্ট্রেন পড়বে প্রথম কথা। 2 নম্বর হচ্ছে সেই স্ট্রেনটাকে ম্যানেজ করার জন্য মলিকুলটা তার পাই নেটওয়ার্কটাকে ডিস্টার্ব করবে, অর্থাৎ তার প্ল্যানারিটিটা একদম ক্লিয়ার প্ল্যানারিটি যেটা থাকে বেঞ্জিনে। কারণ প্রত্যেকটা সেন্টার SP2, যখনই একটা SP সেন্টার হয়ে যাবে তার প্ল্যানারিটিটা নষ্ট হবে। এনার্জি নষ্ট হবে, আচ্ছা। হ্যাঁ। এই একই সমস্যা দেখা যায় দেখবি, বেনজাইন বলে একটা জিনিস হয় এখানে, এখন তোরা দেখতে পাবি না। একেও তৈরি করা খুব কঠিন, ঠিক আছে? এই ভদ্রলোক এটা কি এইখানে একটা করে ট্রিপল তৈরি বন্ড হবে? হয়, ঠিক আছে, হয়। ফলে এই সেন্টারটা SP সেন্টার হয়ে গেল, ফলে এরা লিনিয়ারিটি ডিমান্ড করছে। আর বাকি রিংটা লিনিয়ার না, লিনিয়ার দরকার নেই, 120 ডিগ্রি দরকার, ঠিক আছে? তাহলে একটা ভীষণ স্ট্রেন স্ট্রাকচার তৈরি হয়। এখানেও সেই স্ট্রেন স্ট্রাকচারটা থাকবে, এবং মোস্ট এই স্ট্রেনটাকে ম্যানেজ করার জন্যই এর প্ল্যানারিটিটা আর এনশিওর হবে না, ঠিক আছে? আচ্ছা। এই PH মানে যেটা ওই প্রোপেলার শেপে আঁকলাম ওইটা। হ্যাঁ, ফিনাইল গ্রুপ। মানে কি হচ্ছে, মানে একটু ভিজুয়ালাইজেশন অসুবিধা হচ্ছে তো, মানে একটু কেমন একটা লাগছে যেন। কি ভিজুয়ালাইজেশন অসুবিধা হচ্ছে? মানে ব্যাখ্যাগুলো শুনলে তো ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু ওই মানে একটু মানে মনে হচ্ছে ভেতরে ঢুকতে পারলো না পুরোটা। তাহলে সেই প্রবলেমটা আইডেন্টিফাই কর বাড়িতে বসে পড়ে, তারপর উত্তর দেওয়া যাবে। এখন তো আমাকে হাওয়ায় তীর ছুটতে হচ্ছে। হ্যাঁ মানে
ব্যাখ্যা করতে গেলে কি একদম পর পর মানে এরকম করেই বলতে হয় নাকি? যে তুমি যেমন বললে যে মানে একবারে বললে যে ধরো হাইব্রিডেশন চেঞ্জ করতে হচ্ছে, ফলে সেটা মানে ওটা করাটা মুশকিল, তো স্টেবিলিটি ওখানে কমে যাবে, মানে হ্যাঁ, মানে মানে কি এইটুকু বললেই কি হয়ে যায়? এটা ডিপেন্ড করছে তুই মানে কি মানে কাকে এইটা বলছিস বল তার উপর ডিপেন্ড করছে। মানে এটা বলাটা মানে আমার কাছে শুনে কেমন একটা মানে এটা তুমি বললে কিন্তু আহ, আর কি মানে তোর বলবো। সমস্যাটা কোথায় সেটা কি তুই বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি লিস্ট, ঠিক আছে, মোটামুটি আমাদের কমন কার্বোক্যাটায়ন। আর বেশি এটা কম। বল বল তোর কি সমস্যাটা কি বল। সমস্যা সমস্যা আচ্ছা, আমরা কতক্ষণ পড়ছি? কটা বাজে কটা? 9টা 22 একটু বাজে। বেরিয়ে যাবো, কারণ স্কুল যাবো, তো হবে বেরিয়ে যাবো। কি বললি কিছু বুঝলাম না, বিড়বিড় করে। আরে জোরেই তো বললাম, বললাম স্কুল যাবো তো, রেডি হবো। আচ্ছা, সেটাই তো বলছি, তোর কখন ছাড়তে হবে? সাড়ে সেটা নটা। 9:30 ছেড়ে দেবো। 9:30, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, দুটো ইয়ের এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে যে কার্বো অ্যানায়নের এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, এই যে লিস্টটা বানালাম, মোটামুটি এই লিস্টটা এসএন মানে সাবস্টিটিউশনের নোটটাতে আছে। আমি একটু অ্যাড করেছি এক্সট্রা, ঠিক আছে। আচ্ছা, কার্বো অ্যানায়নের ক্ষেত্রে কি হবে, এগেইন একটা নেগেটিভ চার্জ থাকবে, এবং নেগেটিভ চার্জটাকে তুই যত ভালো করে ম্যানেজ করতে পারবি, তত কার্বো অ্যানায়ন স্টেবিলিটি বৃদ্ধি পায়। যেমন ধর আমি একটু উল্টো করে, যেমন অ্যাসিডিটি বেসিসিটিও আমরা খানিকটা পড়েছি, ঠিক আছে, 11-এও পড়েছি, 12-এও পড়েছি এসে। যেমন ধর একটা ডেটা বলছি আমি তোকে, CH Br3 ব্রোমোফর্ম, CH Cl3 ক্লোরোফর্ম, আর CH F3 ফ্লুরোফর্ম, ঠিক আছে। আমি পিকে ভ্যালু দিচ্ছি, পিকে এর হচ্ছে 13.7, এর হচ্ছে 15.7, এর হচ্ছে আর যত টোয়েন্টি কম হবে ফাইভ তত তো বেশি বেশি অ্যাসিডিটি হবে, যত কম হবে তত বেশি অ্যাসিডিটি। তত বেশি অ্যাসিডিক, ঠিক আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যেটা ব্রোমোফর্ম CH Br3, এটা মোর অ্যাসিডিক কেন? ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, ব্রোমিন ওই লাস্টের হ্যালোজেনে পড়ে তো সবগুলো নাকি? হুম। ব্রোমিন কি হ্যালোজেন? না তো মনে হয়। ব্রোমিন হ্যালোজেন তো মা। হ্যাঁ হ্যাঁ ফ্লোরিন, মানে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যাঁ হ্যাঁ। হুম, হুম। লাস্টেরটা অ্যাসিডিটি বেশি কেন? এটা কি দিয়ে ব্যাখ্যা ব্যাখ্যা করতে হবে এগুলো যেগুলো বললে? কি দিয়ে ব্যাখ্যা করতে হবে, তুই তোর মতো ব্যাখ্যা কর না, তারপর তো আমি দেখছি। আগে একটা তো দিয়েছিল, মানে আগে আগে তো এরকম একটা দিয়েছিল, সেখানে তো কনজুগেট অ্যাসিড দিয়ে বলেছিল। হ্যাঁ, কনজুগেট অ্যাসিড দিয়ে বলতে হবে, যদি এই প্রবলেমটা তোর জন্য খুব লাগবে না, মানে বেসিক্যালি আমার অন্য এক্সাম্পল ইউজ করা উচিত ছিল। আচ্ছা, আমি বলছি, এটা যখন করেছি আমি বলছি। সেটা হচ্ছে যে এখানে যেটা করতে হবে, প্রথমে আমার দরকার হচ্ছে যে আমি পিকে দেখতে চাইছি, তার মানে অ্যাসিডিটি দেখতে চাইছি, তাহলে এইচটাকে বের করিয়ে কনজুগেট বেস গুলোকে আঁকতে হবে। তাহলে এর ক্ষেত্রে কনজুগেট বেসটা হবে CBr3 মাইনাস, এর ক্ষেত্রে হবে CCl3 মাইনাস, এক্ষেত্রে হবে CF3 মাইনাস, ঠিক আছে। এখন যে এই মাইনাস চার্জটাকে যত বেটার হতে ম্যানেজ করতে পারবে, আর তার সে তার কনজুগেট বেসটা স্টেবিলিটি তত বেশি হবে, তার মানে সে তত ভালো অ্যাসিড হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এবার তিনজনেই হ্যালোজেন, হ্যালোজেন মানে হচ্ছে, এবং তিনটে করে আছে, ফলে হ্যালোজেন গুলো
মাইনাস আই এফেক্ট থাকে, ফলে ও আচ্ছা আচ্ছা, ইন্ডাকশনের মাধ্যমে। মানে আমি মানে তুমি বললে যে যে মাইনাস চার্জটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারবে, হুম। যদি মাইনাসটা ভালো করে হ্যান্ডেল করতে পারে তার মানে কি ও এই ছেড়ে দিয়ে মাইনাসে আসবে? ইয়েস। তাহলে এই ছেড়ে দেওয়া মানে কি? এই হাইড্রোজেনটাকে ছেড়ে দেবে অ্যাজ H+। মানে এইচ প্লাস ছেড়ে দেওয়া মানে অ্যাসিড, তাই তো? হুম। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো এবার এখানে তিনটে হ্যালোজেন আছে, হ্যালোজেন গুলো মাইনাস আই এফেক্ট থাকবে, ঠিক আছে। এবং হ্যাঁ আমরা জানি যে মাইনাস আই এফেক্ট ইজ ক্লোজ রিলেটেড টু ইলেকট্রোনেগেটিভ। ফলে ক্লোরিনে হ্যাঁ ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি। হুম, ফ্লুরিনের সবচেয়ে কম। সরি, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভ সবচেয়ে বেশি, হ্যাঁ ফ্লুরিনে কম, ক্লোরিনের থেকেও কম ফ্লুরিন, ঠিক আছে। তো ব্রোমিন থেকে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির জন্য এফেক্টটা হয়তো বেশি হবে, কিন্তু ফ্লুরিনের আবার একটু ওপরে চলে যাবে। সেটা আমরা দেখতেই পাচ্ছি যে এর পিকেটা বেড়েছে। কিন্তু এখানে আরো একটা ফ্যাক্টর আছে, কারণ এটা দিয়ে তুই এটা ব্যাখ্যা করতে পারবি না যে তাহলে ব্রোমিনের থেকে তো ক্লোরিন তো সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে ক্লোরিন যদি সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে কিন্তু ক্লোরিনের। ব্রোমিনের ইয়েটা বেশি মানে কি হলো, বড় অনেক। এক্স্যাক্টলি, সাইজ বড়, 1 নম্বর প্রশ্ন, ঠিক কথা বলেছিস। ফলে ও যখন ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে ইলেকট্রনটা টানবে, একটা বড় সেন্টারের মধ্যে ইলেকট্রনটাকে টানবে, ফলে ইলেকট্রনের ডেন্সিটি অনেক কম হবে, চার্জ ডেন্সিটি অনেক কম হবে। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে ব্রোমিনের কাছে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। এই ডি অরবিটাল কি করতে পারে, ডি অরবিটাল এই ইলেকট্রনের থেকে, এই যে কার্বনের মাথায় যে ইলেকট্রনটা থাকবে, যে ফুলফিল্ড পি অরবিটালটা থাকবে, ব্রোমিন তার ডি অরবিটালের সাথে ওভারল্যাপ করে ওই ইলেকট্রনটাকে নিউট্রালাইজ করতে পারে, ঠিক আছে। কাইন্ড অফ একটা রেজোনেন্স এফেক্ট, কাইন্ড অফ, নট লিটারালি বাট সাম কাইন্ড অফ কনজুগেশন, ঠিক আছে। ওই জন্য CH Br3 এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি, ঠিক আছে। বাট এই প্রবলেমটা তোদের জন্য নয়, আমি ভুল করে দিয়ে দিয়েছি, লিখে রেখেছিলাম। আচ্ছা, মানে লাস্টেরটা বললে যে ডি অরবিটাল থাকার জন্য ও মানে মানে ব্রোমিনের সাইজ বড় হওয়ার জন্য কি ওটা সুবিধা দিল নাকি অসুবিধা? সুবিধা দিল, ঠিকই বলেছিস, ওই ফ্যাক্টরটা ঠিকই বলেছিস, যে মানে ক্লোরিনের থেকে ব্রোমিনের সাইজ বেশি বড় হওয়ার জন্য ফলে বেশি ইলেকট্রন টান মানে ইলেকট্রন ডেন্সিটিটা কম হবে, হ্যাঁ মানে ও আরো ভালোভাবে ডিলোকালাইজ হবে। ডিলোকালাইজ হবে। বাট আচ্ছা, আরো এবং একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ব্রোমিনের ডি অরবিটাল কার্বনের এই পি, মানে পিওর পি উইথ ইলেকট্রন, এটার সাথে ওভারল্যাপ করতে পারে, পার্শিয়াল ওভারল্যাপ, ঠিক আছে। এন্ড থ্রু দ্যাট ওভারল্যাপ এই ইলেকট্রনটাকে ম্যানেজ করতে পারে। কি মেসেজ করছি? আর এই কার্বনটার হাইব্রিডেশন কি হবে মানে sp2 তো হবে নাকি? তোমাকে sp2 কি সামিরা টেক্সট করলো? হ্যাঁ, কেন? তুই জানলি কি আমার করে? বললো, তাই ওকেও বুঝি। করেছে তাই জন্য। হ্যাঁ, হ্যাঁ। ওকেও করেছে তাই জন্য। বললো তাই বুঝলাম। স্কুলের ওখানে কি জল আছে? আমাদের এখানে সেম বিশাল কোয়েশ্চেন। জল। মানে এত জল কেন তোমাদের ওখানে? সবসময় শুনি জল জল। আমরা কি নিচু একটা শহর! মানুষের লোক, মানে নিচু নিচু। আমাদের এখানে জল জমে না। না, ওই ওই তোমাদের ওখানে ওই জমে দিকটা, না। মানে আগরপাড়া, অটো আগরপাড়া বেলঘড়িয়াতে অটো প্রচুর করে জল অটো জমে। করে আসতে দেখি কি মানে একটু ডুবে গেছে, একটু বৃষ্টি হয়েছে ডুবে গেছে। হ্যাঁ, কোথায়? ভিডিও টাটা স্টেশন মানে রোডের ভিডিও। আমি ওই মানে বিভিন্ন গলি তো দেখি দেখি মেন রোডটা ঠিক থাকে, মেন রোডের পাশ দিয়ে যে গলিগুলো নেমেছে একটা হ্যাঁ, দুটো হ্যাঁ, গলি হ্যাঁ, তো মানে দেখি ওগুলো খুব। পুরো জলে জমে গেছে। ওই জায়গায় হ্যাঁ, নতুন রাস্তা বলে না কি একটা বলে। হ্যাঁ, নতুন রাস্তা নয়, নজরুল সরণির কথা বলছিস তুই। হ্যাঁ, মানে একদিন তো দেখলাম যে মানে পুরো পুকুরি হয়ে গেছে। হ্যাঁ, মানে মানে আমি যে জায়গাটায় থাকি এই জায়গাটা অপেক্ষাকৃত জল কম জমে। আম, প্রায় জমেই না, মানে আমাদের এখানে জল জমা মানে সোদপুর ডুবে যাবে, ঠিক আছে। কিন্তু ওই দিকটা মানে এই, ওর নাম কি, এই যে আমি স্কুলে যাব, এখানে একটা মানে জায়গা পড়ে, পানিহাটি হাসপাতালের পিছনে, যে একদিকে দিঘি, বড় বড় দিঘি, ঠিক আছে। আর ওই রাস্তাতে মানে এই যে বর্ষা শুরু হলো, জল এই মোটামুটি দুর্গাপূজার আগে পর্যন্ত একটু হলেও রাস্তায় জল থাকবে, মানে 1 ইঞ্চি হলেও রাস্তার উপরে জল থাকবে মনে হয়, ঠিক আছে। যদি না, যদি না টানা 15 দিন বৃষ্টি না হয়, ঠিক আছে। মানে এখন তো তাও তীর্থভারতী উঁচু করেছে, আগে তো তীর্থভারতীতে আরো জল উঠতো, ঠিক আছে। তীর্থভারতী, এইচবি, এইচবি তো মানে
সোদপুরের ভাব, সবচেয়ে পশ এলাকাগুলোর একটা, ঠিক আছে? সব বড় লোকসরা থাকে, ঠিক আছে? অথচ ওই রাস্তায় 1 ঘন্টা যদি টানা বৃষ্টি হয়, অ্যাট এনি মোমেন্ট ওই রাস্তায় আগামী পরের একবেলা জল থাকবে, ঠিক আছে? এটা ঠিক করা হয় না কেন, মানে উদ্যোগ নেওয়া হয়েছে তুমি জানো? হয় না ঠিক করে, আবার কি আছে? কৌশিকদা লিভ বলছি, এটা রেকর্ডিংটা কখন পাঠাবে? কখন পাঠাবো? গুড কোশ্চেন, এখনই হ্যাঁ, পাঠিয়ে এটা দিতে পারি। এখনই পাঠিয়ে দিলে ভালো হয়, কারণ বিকেলে আবার একটা ক্লাস হবে। মানে এখন বিকেল পাঠানোর সাথে মূল সমস্যাটা যেটা হয়ে যায় যে জুমে কলটা কাটার পরও একটুখানি এক্সপোর্ট গোছের হতে সময় নেয়, মানে ঠিক তোমার আছে? তো টাইম আছে। এ থাক, কারণ আমরা নিশ্চয়ই এখন দেখতে পারবো না, কারণ স্কুলে যাব সুমন্তের মতো, তাই না? তো হ্যাঁ, পাঠিয়ে দিই, তাহলেই হবে। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। সেটাই। কি হবে তুমি আজকে স্কুলে? আসলে প্র্যাকটিক্যাল তারপর হবে নাকি? দেখলাম তুমি এলে না। কিন্তু তোরা আসলে আমি কেন আসবো না? সেটা হ্যাঁ, যদি করা হয় তা আগে বলে দিই। আমি, তোরা না আসলে আগের পরে দিন আমি। আগের দিন তোমাকে যে ইনফরমেশনটা দিলাম সেটা একটু যাচাই করে দেখেছো? কি ইনফরমেশন? বলা যাবে না।